বাংলাদেশে স্মল লোন নিয়ে কেউ কথা বলে না, স্মল ব্যবসায়ীদের নিয়ে কেউ কথা বলে না। একটা কথা মনে রেখেন, একটা দেশের ইকোনমি বিল্ড আপ করে, একটা দেশের অর্থনৈতিকভাবে গ্রো করে যদি তাদের মিডল ক্লাস তৈরি হয়। ওয়ারাস আমাদের দেশে মিডল ক্লাসকে ডিস্ট্রয় করার জন্য, লোয়ার মিডল ক্লাস যাতে মিডল ক্লাসে আসতে না পারে তাদেরকে ডিস্ট্রয় করার জন্য একের পর এক পলিসি তারা হাতে নেয়। এবং এই পলিসির বেনিফিশিয়ারি কারা জানেন? এই এস আলমরা, আহমেদ আকবর সোবাহান শাহ আলমরা, সালমান রহমানরা, হামিম গ্রুপ, ছাতা গ্রুপ, কুত্তা গ্রুপ, হারামজাদা গ্রুপ, বেশ্যা গ্রুপ, এরা সব বেনিফিশিয়ারি। দর্শক শ্রোতা, আমাদের দেশের নৈতিক বিপর্যয় রাষ্ট্রের, সরকারের, শিক্ষিত মানুষদের, একজন বাবার, একজন মায়ের, একজন সন্তানের নৈতিক বিপর্যয় এমনই একটা পর্যায়ে গিয়েছে that there is no point of return। ওখান থেকে তারা ব্যাক করেন। আপনাদের দিকে আপনারা তাকায় দেখেন, যারা আমাকে গালি দিচ্ছেন, একা একা চিন্তা করে দেখেন, আমার জীবনে আমি আপনাদেরকে চিনি না, আপনি আমাদেরকে চিনেন না, ওয়ারেজ আপনারা আমাকে গালি দেওয়ার জন্য এখানে এসেছেন। কারণ হয় আপনি ওয়াকারের তাবেদারি করেন, নতুবা আপনারা ভারতের তাবেদারি করেন, নতুবা আপনারা বিএনপির তাবেদারি করেন, নতুবা আপনারা আওয়ামী লীগের তাবেদারি করেন। কিন্তু আপনি তাবেদারি করে আপনি কিন্তু আমাকে গালি দিচ্ছেন না। আপনি কিন্তু আপনার ইন্টারেস্ট অথবা আপনার পরিবারের ইন্টারেস্টের কথা বিবেচনা করে আপনি কিন্তু আমাকে গালি দিচ্ছেন না। কার জন্য গালি দিচ্ছেন? ভারতের জন্য। কার জন্য গালি দিচ্ছেন? বিএনপির জন্য। কার জন্য গালি দিচ্ছেন? আওয়ামী লীগের জন্য। কার জন্য গালি দিচ্ছেন? সালাউদ্দিনের জন্য, গোরখোদক আব্বাসের জন্য। একটা সমাজ যখন এভাবে যায়, আমেরিকায় তাদেরকে বলে a society are involved, become involved in a crimes in moral turpitude। নৈতিক অবক্ষয়ের শেষ ধাপে গিয়ে আপনারা দাঁড়িয়ে বলেন জাকাতের চাইতে চাঁদাবাজি ভালো। 2 দিন পরে বলবেন বিয়ে করার চাইতে লিভ টুগেদার ভালো। 2 দিন পরে বলবেন বাচ্চা কাচ্চা হওয়ানোর জন্য বিয়ের দরকারটা কি? আমরা কি ওই দিকে যাচ্ছি? শুধু দর্শক শ্রোতা, আমার সাথে আলোচনায় আমাদের শ্রদ্ধাভাজন এক ভদ্রলোক উনি পার্টিসিপেট করবেন। আসুন আমরা এই আলোচনাটাকে একটু দেখি। আমি বেশি গেস্ট ডাকি নাই। আমি চিন্তা করেছিলাম যে এই ভদ্রলোক যদি আসেন উনি আর আমিই কথা বলবো। আসুন, কারণ বিষয়টাকে আমি এমন ভাবে দেখি that একটা সোসাইটি যখন দেখি that we reached a point that there is no return। তো আসুন আমার গেস্টের সাথে আমরা আলোচনাটা শুরু করি। ব্রিগেডিয়ার জিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি ভাই আজকের অনুষ্ঠানে। আজকে কি আমি একা? হ্যাঁ, আমি আর আপনি কথা বলবো। হোপফুলি আপনি ভালো আছেন ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ। আজকে মানে যে কোনো সোসাইটিতে, পৃথিবীর যে কোনো সোসাইটিতে একজন অপরাধীকে অপরাধী হিসাবে ট্রিট করা হয়, একজন অপরাধীকে ডিফারেন্ট ওয়েতে ট্রিট করা হয় না। কিন্তু পৃথিবীর একটা মাত্র দেশে একজন অপরাধীর বিরুদ্ধে আদালতে বা পুলিশের কাছে মামলা করার বদলে সুপ্রিম কোর্টে গিয়ে আইন তৈরি করা হয় যে বিরুদ্ধে মামলা করা যাবে না। এক দেশের সমাজ ব্যবস্থা বা সরকার যখন ওই পর্যায়ে যায়, আমাদেরকে কি ধরে নিতে হবে, আমাদেরকে কি বুঝতে হবে? যে আমাদের এন্টায়ার সিস্টেম ফেল, আমাদের সরকার ফেল, আমাদের সরকার দুর্নীতিগ্রস্ত হতে হতে এমন এক পর্যায়ে গিয়েছে ওই সরকার
এখন অন্যায়কে সাপোর্ট করে, অন্যায়কে প্রমোট করে, অন্যায়কে ডিফেন্ড করে, একটা সোসাইটি কোন পর্যায়ে গেলে, একটা সরকার কোন পর্যায়ে গেলে অন্যায়কে প্রোটেক্ট করার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে রুল জারি করে যে এর বিরুদ্ধে মামলা করা যাবে না, কখন করে আপনার মনে হয় ব্রিগেডিয়ার জিয়া? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জ্যাকব মিল্টন ভাই আপনাকে সালাম এবং শুভেচ্ছা দিয়ে এবং আপনার সকল দর্শক শ্রোতাদের সালাম দিয়ে আজকের বক্তব্য শুরু করছি। আজকের বিষয়টা তো এসালম এবং বসুন্ধরা শাহ আলমের মতো ঋণ খেলাপিদের তাদের ভূমিকা এবং বিএনপি বা বাংলাদেশ সরকার অ্যাকচুয়ালি একজন ব্যবসায়ের কাছে কিভাবে জিম্মি থাকে বাংলাদেশের জনগণ, আসলে সেইটার এই বিষয়টা নিয়ে আলোচিত হচ্ছে। আমি শুধু বিএনপিকে বলবো না, আসলে এই বিষয়টার এই যে ব্যবসায়ীদের যে এটাকে অলিগার্ক বলবো, যারা ব্যবসাকে পুঁজি করে বাংলাদেশের সাধারণ মানুষের অর্থ সম্পদ যুগ যুগ ধরে লুটপাট করে এসেছে। আমার যতটুকু মনে আছে, আমি যখন 1980-র দশকে আমরা যখন প্রেসিডেন্ট এরশাদের বিরুদ্ধে যখন ছাত্র জনতার যে আন্দোলন, গণতন্ত্রের জন্য যে সংগ্রাম আমি দেখেছি, তখন আমার কাছে মনে হয়েছিল যে আসলে এরশাদ বোধহয় সত্যিকারের স্বৈরাচার ছিল এবং সে দেশের জন্য তেমন ভালো কিছু করেনি। কিন্তু আজকে যখন আমি হিসাব মিলাতে যাই, আসলে এরশাদকে আমার অনেক বেশি পবিত্র মনে হয়েছে, বিশেষ করে এই অর্থনীতির এই সমস্ত আজকে যে মানে জরাজীর্ণ অবস্থা দেখি। এবং আসলে এই সমস্ত দাবি সাধারণ মানুষ ঠিকই করেছিল, কিন্তু সাধারণ মানুষ তাদের বুঝতে পারেনি যে এই দাবিগুলির পিছনে কাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কি উদ্দেশ্যে এই দাবিগুলি করা হয়েছে। আমাদের দেশের রাজনীতিবিদরা সবসময় কিন্তু এই সমস্ত ব্যবসায়ীদের পক্ষ অবলম্বন করেছে এবং সাধারণ মানুষকে শোষণ করতে মানে শোষিত হতে দেখেছে, এবং এর জন্য তাদের কোনো প্রতিকার নাই, তাদের কোনো বিবেক কাজ করে না, এবং তারা মনে করে এটাই গণতন্ত্র। গণতন্ত্র মানে কিন্তু শুধুমাত্র একজন বেসরকারি মানুষের হাতে শাসন, সেটা কিন্তু গণতন্ত্র না। গণতন্ত্র হচ্ছে যে জিয়া ভাই, আমরা 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 আলোচনাটাকে একদিকে নেই। হ্যাঁ, আমি আনছি মানে ওই জায়গাটা হ্যাঁ, নিয়ে আসছি। আমি ওই জায়গাটা নিয়ে জি আসছি। সেটা হচ্ছে যে এইখান থেকে যে পতনটা হয়েছে, এই পতন ঠিক না, আমি বলবো পচন ধরেছে অ্যাকচুয়ালি। এই পচনের কারণে এবং সর্বশেষ যেটা হয়েছিল যে এস আলম, এই প্রসঙ্গটা আজকে কেন এসেছে, যখন এস আলমের বিরুদ্ধে বাংলাদেশ থেকে একটা বিশাল পরিমাণ অঙ্কের টাকা পাচারের তথ্য উদ্ঘাটিত হলো এবং সেটা ডেইলি স্টারে খুব স্পষ্টভাবে দেখা গেল কিভাবে অফশোর কোম্পানি খুলে বসুন্ধরা এইভাবে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে নিয়ে লুটপাট করে চলে গেছে। এবং এই যে বসুন্ধরার পক্ষে কিন্তু কারেকশন, মানে এস আলমের পক্ষে কিন্তু এই লুটপাট করা সব, এস আলম কিন্তু আমরা সারা জীবন দেখছি সে একটা বাস মালিকের একটা বাসের লাইনকেই আমরা এস আলম, মানে ঢাকা চিটাগাং রোডে যে বাস চলতো সেখান থেকেই কিন্তু এস আলমের উত্থান। তো এই ভদ্রলোককে দেখলাম যে সে এত টাকা কিভাবে পাচার করলো, কারণ তাকে রাষ্ট্রের সমস্ত রাষ্ট্রযন্ত্র যেটা, সে রাষ্ট্রযন্ত্র তাকে সাহায্য করেছে এই টাকা পাচার করতে। এখন যন্ত্র কখন সাহায্য করে, যখন রাষ্ট্রযন্ত্রের অংশ যেন এর বেনিফিশিয়ারি হয় তখন। এবং এটা হতে হতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে সে সুপ্রিম কোর্ট পর্যন্ত কিনে ফেলেছে। এবং একজন সুপ্রিম কোর্টের বিচারক যখন রায় দেয় যে তার বিরুদ্ধে কোনো তদন্ত করা যাবে না, যে এই টাকা পাচার হয়েছে কিনা কোনো খোঁজ খবরও নেওয়া যাবে না, তখন বোঝা যায় যে আসলে পচনটা কোথার থেকে শুরু হয়েছে এবং কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আমার খুব দুঃখ লাগে যে বাংলাদেশের এই যদি বিচার ব্যবস্থা হয়ে থাকে, তাহলে তো সাধারণ মানুষের কাছে কোনো বিচার নাই। এবং এই লুটপাটের জন্য প্রত্যেকটা রাষ্ট্রের সমস্ত যন্ত্র তাকে সাহায্য করেছে। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক দখলের জন্য এটি রীতিমতো একটা আমি বলে এটা, তার প্রথমে তারা কি করেছে, তারা ন্যারেটিভ তৈরি করে, যেমন ইসলামী ব্যাংক লুট করার সময় ন্যারেটিভ তৈরি করেছে আবুল বারাকাত অ্যান্ড গং। তারা মাসের পর মাস, বছরের পর বছর ন্যারেটিভ তৈরি করেছে যে এই ব্যাংক জঙ্গি ফান্ডিং করে, সুতরাং এই ব্যাংকের নিয়ন্ত্রণ সরকারের নিতে হবে। সরকার কিভাবে নিবে, সরকার এটা এমন একজন লোকের হাতে তুলে দিল যেখান থেকে, যার মাধ্যমে এই লুটপাটটা করা সম্ভব হয়। সরকার তো নিজে লুটপাট করতে পারবে না, সে এমন একজন লোকের কাছে দিবে সে যেন এই লুটপাটটা করতে পারে। এবং এইভাবেই কিন্তু একটা দেশের একটা সবচেয়ে
মানে লাভজনক একটা ব্যাংক এবং লাখো কোটি মানুষের আস্থার ব্যাংকটাকে কিন্তু একেবারে ধ্বংস করে দেয়। এবং এরই ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকে আপনি যা দেখছেন এগুলি কিন্তু সব ওখান থেকেই শুরু। এবং এইভাবেই কিন্তু ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা, কত পরশুদিন নাহিদ এই যে এনসিপির যে এখন যে বিরোধী দলের যে চিফ হুইপ, সে যে বক্তব্য দিয়েছে, সে তো স্পষ্ট করে সেই মানে সংসদে দেখিয়ে দিছে যে কতজন, এবং সে বলছে যে আজকে আমি সংখ্যা বলছি কে কত টাকা ঋণী, আমি নাম বলছি না, বাট এটার যদি কোনো উত্তর আমরা না পাই আমরা আগামী সংসদ অধিবেশনে আমাদের নাম উল্লেখ করব। তো এই যে মানে এই ধরনের কথা আমার মনে হয় বহুদিন পরে আমরা সংসদে শুনলাম একজন বিরোধী দলের একজন সদস্য সে স্পষ্ট ভাষায় আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে বিএনপি কি কিভাবে ভুল করছে। এবং সে খালি তাই না, সে শুরুটাই করেছে কিন্তু অর্থমন্ত্রীকে দিয়ে, যে অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যে অর্থ মন্ত্রণালয়ে কোনো সমস্যা নাই, কিন্তু উনি বলেছেন যে সমস্যা শুরু তো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগকে দিয়ে। বাংলাদেশের ইতিহাসের এই প্রথম একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানানো হয়েছে কেন, এবং সেটাও উল্লেখ করেন যে এই ব্যবসায়ী কি করবে, বাংলাদেশের যত ঋণ খেলাপি ব্যবসায়ী আছে তাদের ব্যবসার যেন আরো ঋণের সুযোগ করে দেয়। এখানে একজন ইউটিউবার বলেছেন যে যদি বিএনপির একজন সংসদ সদস্য যদি আওয়ামী লীগের শাসন আমলে 11,000 কোটি টাকা লোন নিতে পারে এবং সেটা পরিশোধ না করে যদি সংসদে আসতে পারে, তাহলে আপনারা চিন্তা করেন এখন যে বিএনপি যখন ক্ষমতায় থাকবে তখন সে কত টাকা লোন নিতে পারবে এবং এটা তাকে পে করতে হবে না। এই যদি অবস্থায়, এই টাকাটা কার ভাই? এই টাকাটা তো আমার আপনার হাজার লাখো লোকের ডিপোজিটের টাকা, কিন্তু এটা কিন্তু এইখানে সরকারের কিন্তু কোনো নজরদারি নেই, বরং সরকার এই ছবি এখন ব্যবসায়ীরা আসলে দেখেন এই সংসদের কাজ হলো আইন প্রয়োগ করা, ভালো কথা, আইন প্রয়োগ হবে ব্যবসা বান্ধব, সেটাও ভালো কথা, কিন্তু এমন ব্যবসায়ী বান্ধব হবে না যে ব্যবসায়ী এমন ভাবে তাদের আইন বানাবে না যে আইন দিয়ে তারা চুরি করতে পারবে। এখন সংসদ যদি চুরি করার আইন তৈরি করে তাহলে তো আর আসলে আপনি কার কাছে যাবেন? সাধারণ মানুষের কিন্তু কোনো আসলে উপায় নাই কোথাও যাওয়ার। এই সমস্ত এনারা তো ছেচকা চোর না, যাকে ধরে আপনার থানা মানুষের গণপিটুনি দিয়ে মেরেও ফেলায় অনেক সময়, কিন্তু এরা হলো এমন এক লেভেলের চোর যার কাছে পুরো রাষ্ট্র জিম্মি। তো আপনি তাদের কাছ থেকে আপনি কি আশা করবেন? এই সমস্ত চোরকে যারা আশ্রয় প্রশ্রয় দেয় তারা বিনা বেনিফিটে এই আশ্রয় প্রশ্রয় দেবে, এটা আমার বিশ্বাস করতে মানে কষ্ট হয় আর কি। এই হলো আপনার অবস্থা। তো আমি 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 আর কি বলবো, এর থেকে তো আর ভালো ভাষায় আর কিছু বলা যায় না। এই সমস্ত এগুলি যদি আপনার আমাদের যারা নাকি জনপ্রতিনিধি, তারা যদি জনের প্রতিনিধি হয়ে যদি জনগণের মানে পেট কাটে, তাহলে তো সেই জনগণের প্রতিনিধি তো আর জনগণের প্রতিনিধি থাকে না ভাই, এটা অন্য কারো প্রতিনিধি হিসেবে কাজ করে। এটাই আমার আপাতত এই বক্তব্য আপনার এই আমি প্রশ্ন। একটা কথা আমি আপনাকে থামাতে গিয়েছিলাম একটা কারণে, এটা হচ্ছে এই, আপনি খুব সুন্দরভাবে অ্যাড্রেস করেছেন যখন বলেছেন একটা সরকার ব্যবস্থা, একটা সমাজ ব্যবস্থায় যখন পচন তৈরি হয় একেবারে, ফর এক্সাম্পল আমি আপনাকে বলি, মানুষের ডিজিজ হয়, সোরাইসিস হয় বা অন্য কোনো ডিজিজ হয় অথবা ক্যান্সার হয়, ধীরে ধীরে দেখা যায় পুরো শরীরটা কি খেয়ে ফেলে। আমাদের বর্তমান সরকারের ব্যবস্থাপনায় যদি এটা হয় যে তারা অন্যায় কি ডিফেন্ড করবে, ইনজাস্টিসকেই তারা ডিফেন্ড করবে, অথচ তারা যখন সমাজ ব্যবস্থায় লোকজনের সামনে যাবে গিয়ে বলবে আমরা দেশ গড়ব এবং আমাদের দেশের জনগণ এটাকে বিশ্বাস করবে এবং তারা ভোট কেন্দ্রে যাবে তাদেরকে ভোট দিতে। শুধু তাই না, এই যে আমি আর আপনি কথা বলছি, তাদেরই লোকজন এখানে এসে আপনাকে বা আমাকে গালি দেবে। মজার কথা কি জানেন, যেই লোকগুলো আমাদেরকে গালি দেয় তারা কিন্তু ওই ব্যক্তি তার নিজের স্বার্থে অথবা তার পরিবারের স্বার্থে আপনারা আমারে গালি দেয় না। হয় তারা গালি দেয় ইন্ডিয়ার ফেভারে, নতুবা তারা গালি দেয় আওয়ামী লীগের ফেভারে, নতুবা তারা গালি দেয় বিএনপি বা জাতীয় পার্টির ফেভারে, এবং তারা এই গালি দেয় বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে, বাংলাদেশের
নিয়ম কানুনের বিরুদ্ধে গিয়ে তারা আপনাকে আমাকে গালি দেয়। একটা না সমাজ মানে জিয়া ভাই, যারা আমাদেরকে এই গালিগুলো দেয়, অনেক সময় আপনি বলেন না যে গালিগুলো দেয় আমাদের কাছে একটা জানতে চায়। আপনি যেকোনো একটা সঠিক কনস্ট্রাকটিভ মন্তব্যের আপনি একটা উত্তর দিতে পারেন। কিন্তু মানুষ যখন ওই বিষয়ের ভিতরেই ঢুকবে না, ওই বিষয়টা জানতেও চাইবে না, জাস্ট গিয়ে গালি দিবে। এরা কারা জানেন? এরাই ওই লোক সরকারে যায়, এরাই ওই লোক সরকারে গিয়ে বলে বসুন্ধরা শাহ আলমের বিরুদ্ধে মামলা করা যাবে না, এস আলমের বিরুদ্ধে মামলা করা যাবে না। এরা তাদের পক্ষে দাঁড়াইয়া এই গালিগুলো দেয়। কারণ আমরা এই সত্যগুলোকে মানুষের সামনে কেন তুলে ধরি? আচ্ছা, একটা কথা, আমি এস আলমের সাবজেক্টটা নিয়ে আমি যখন ডিল করতে গেছি, তারা কি করেছে? তারা বলেছে এস আলমের পিছনের যতগুলো লোন ছিল প্রত্যেকটা লোনকে তারা রিভিউ করে লোনগুলোকে রিস্ট্রাকচার করছে। রিস্ট্রাকচার করে, ফর এক্সাম্পল আমি উদাহরণ দিয়ে আপনাকে বলি, ফর এক্সাম্পল এস আলমের 100 টাকা লোন আছে এবং 100 টাকা ঋণ খেলাপি। এস আলমকে বলছে ঠিক আছে, তুমি 2 টাকা দাও, তোমার লোনটাকে আমরা রেগুলারাইজ কইরা ওই 100 বলে তোমারে আবার 500 টাকা লোন দেব। সাবজেক্ট একটা, জিয়া ভাই, একটা লোনকে রিস্ট্রাকচার করে, কিন্তু একটা লোনকে রিস্ট্রাকচার করার জন্য একজন বড়োয়ারের পার্সোনাল ক্রেডেনশিয়াল থাকে, প্রফেশনাল ক্রেডেনশিয়াল থাকে, তার ব্যাকগ্রাউন্ড চেক করা হয় এবং তার ডিফল্ট তার জীবনে কতগুলো আছে এগুলো বোঝা হয়, দেখা হয়। তারপরে একটা ব্যাংক অথবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন চিন্তা করে whether they are going to take further risk or not। এখন এস আলমের ক্রেডেনশিয়াল চেক করতে গেলে একটা জায়গায় এসে তারা দেখেছে, ওই যে আপনি বলছেন এস আলম নামে একটা গাড়ি চালাইছে, গাড়ির ব্যবসা করত, তারপরে ইউনাইটেড গ্রুপ করত। আপনি কি জানেন বিএনপি সাউয়া যখন ভারতে পালায়, এই পালানোর আগে এস আলমের মাধ্যমেই তারা টাকার লোটপাট শুরু করেছে। কারণ এস আলম ছিল সেফ গেট, যে এরই সামনে রাইখা আমরা চুরি ছেঁচড়ামি করতে পারবো। আপনি কি জানেন বিএনপি সাউয়া যে ভারতের শিলংয়ে গেছে, এই প্রেসক্রিপশনটা হাসিনার নিজের, এই প্রেসক্রিপশনটা আওয়ামী লীগের লোকজনদের, এই প্রেসক্রিপশনটা রয়্যাল লোকজনের। কারণ কি বলছে এস আলমকে আমি আপনার কোলে দিয়ে গেলাম মমতাই হাসিনা, ওরে যেইভাবে খুশি ওইভাবে আপনি ফ্রাই করে খান, আমার কোনো অসুবিধা নাই। আমি গেলাম, আমি শিলংয়ে গিয়ে কয়েক বছর একটু ভ্যাকেশন করি, আপনার এই দেশে আবার যখন আমার মতো এবং দরকার হবে আমি আবার ব্যাক করব। আপনি নিজে চিন্তা করে দেখেন, এস আলমের মতো একজন ব্যবসায়ী, একজন ঋণ খেলাপি। আপনাকে আমি একটা লোকের কথা বলি, আমেরিকায় বিশাল একটা কোম্পানি ছিল, বিশাল ইনভেস্টমেন্ট কোম্পানি, গোল্ডম্যান সাকস। ওয়াল স্ট্রিটে গোল্ডম্যান সাকসের মতো বিশাল সফল কোম্পানি আর ছিল না। এটার সিইও হইছে বার্নি ম্যাডফ। আপনি অবাক হবেন, বার্নি ম্যাডফের পার্সোনাল ওয়েলথ তারা বিবেচনা করতে গেলে 3 বিলিয়ন, 4 বিলিয়ন, 7 বিলিয়ন, এবং তার ইনভেস্ট ক্যাপাসিটি ছিল 100 বিলিয়নের উপরে। আপনি কি জানেন আজকের বার্নি ম্যাডফ কোথায় জিয়া ভাই? জেলে, জেলে, ক্যালিফোর্নিয়ার ম্যাক্সিমাম সিকিউরিটি প্রিজনে, এবং তার বউ এখন ওয়েলফেয়ার নিয়ে বাঁচে। আপনি কি জানেন যখন বার্নি ম্যাডফের বাসা ক্রোধ হয়, তখন বার্নি ম্যাডফের বউ একটা জামা গায়ে দেওয়া ধরছে,
বলছে তোমাকে এই জামা গায়ে দিতে দেওয়া হবে না, তার জামাটা পর্যন্ত খুইলা রাইখা দিছে। আপনি নিজে চিন্তা করেন, আপনার কি মনে হয় না এস আলম, শাহ আলম, সালমান রহমান এরা বার্নি ম্যাডম বাংলাদেশের? আপনি আপনি এটা মনে করেন কিনা? বার্নি ম্যাডাফ হলে তো জেলে থাকতো। না 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 ভাই, এটা বললেন না। বার্নি ম্যাডম হলে জেলে থাকতো না। বাংলাদেশের বার্নি ম্যাডমরা সরকার চালায়। আপনি আপনি ভুল বলছেন। হ্যাঁ ঠিক আছে, আমি এখন বাংলাদেশের ক্ষেত্রে এটা সরকার চালায় আর কি তারা। হ্যাঁ, আপনি এখন আপনি এখন হুম, বলেন। এখন এখন এইখানে আমি গতকালকে একজন সরকারি একজন কর্মকর্তা, আমি অ্যাকচুয়ালি কোন সার্ভিস বা কোন ডিসিপ্লিন এটা বলতে চাচ্ছি না, উনি আমাকে স্পষ্ট একটা ধারণা দিলেন যে স্যার আমি উনি বলেন যে আমি মফস্বল টাউনে চাকরি করি, মাঝে মাঝে ঢাকায় আসি। আমি স্পষ্ট দুইটা কথা আপনাকে বলি, এক হচ্ছে বাংলাদেশ দুর্ভিক্ষের দিকে আগাচ্ছে এবং ধেয়ে আসতেছে এটা এক। দুই নম্বর হচ্ছে বাংলাদেশের এখন একটা সরকারের ভিতরে একটা নতুন সরকার হবে, সেই সরকারগুলি চালাবে হলো অলিগার্করা। এই অলিগার্করা তাদের এজেন্ডাই হলো যে হোয়াট এভার টাইম সরকার রিমেইনস ইন পাওয়ার, দেয়ার জব উইল বি টু এক্সট্রাক্ট অ্যাজ মাচ অ্যাজ পসিবল মানি আউট অফ দিস প্লেস। সেটা বাংলাদেশ গভর্নমেন্ট যেভাবেই আনুক সেই টাকা, সেটা আপনার রেমিটেন্সের মাধ্যমে আসুক আর সেটা লোন করে আনুক, দিস মানি উইল বি সাইফন্ড আউট। এবং সেই অ্যারেঞ্জমেন্টই তারা করেছে এবং এই জন্যই তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ওখানে বসাইছে, আর কিছুই না। আপনি একটা জিনিস জিয়া ভাই, আপনি একটা জিনিস আমেরিকার লাইফ সম্পর্কে আপনি জানেন, শুধু আমেরিকার লাইফ না, পশ্চিমা বিশ্বের লাইফ সম্পর্কে আপনারা জানেন। কোন লোককে ডিফল্ট থেকে ব্যাক করে তাকে আবার নতুন করে ক্রেডিট দেয়? কোন লোককে দেয়? একজন যোগ্য মানুষকে দেয়। তার ইনকামের দিকে তাকায়, ভেরিয়েশন গুলা চেক করে, তারা দেখে তার ইনকাম গুলো সঠিক কিনা, ট্যাক্সেবল ইনকাম কিনা এবং এটা প্রুভেবল ইনকাম কিনা। স্পেশালি স্মল বিজনেসের ক্ষেত্রে তারা একটা জিনিসকে ভালো করে চেক করে, গত 1 বছরে, 2 বছরে, 5 বছরে তার ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনটাকে সে কিভাবে করছে এবং তার শিক্ষাগত যোগ্যতা দেখে, তার ম্যানেজমেন্ট কোয়ালিটি দেখে, এগুলো সব ভালো করে দেখে, তারপরে একটা লোন রিস্ট্রাকচার করে। এখন বিএনপি খালেদা জিয়ার শাসন আমলে এই লোককে দিয়ে এই দুর্নীতিগুলো করাইছে এবং এই কানেকশনটা তৈরি করে দিছে সালাউদ্দিন সাউয়া। সাউয়া যখন এই বা এস আলমকে বিএনপির সাথে অ্যাড করেছে, এই যে ইউনাইটেড গ্রুপ, ইউনাইটেড শুনেছি ইউনাইটেড ইউনিভার্সিটি পর্যন্ত করছে, তারপরে পিকে হালদার, এরা তো সব একই সাথে চোর, এগুলো করেছে। তাইলে এই সময় যেখানে দেশের অর্থনৈতিক ধর, আইএমএফ লোন দিতে চায় না, ওয়ার্ল্ড ব্যাংক লোন দিতে চায় না, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক লোন দিতে চায় না, এমনকি চায়না পর্যন্ত বলে যে এদেরকে ব্যাংকিং সেক্টরে রেখে লোন দেওয়ায় তারা কমফোর্টেবল না। তাইলে বিএনপি কার ইশারায় এই এস আলমের মতো একটা লোকের এত হাজার হাজার কোটি টাকার জন্য তাকে দায়ী না করে, তাকে গ্রেফতার না করে, তাকে আবার ব্যাংক ফেরত দেয় 4টা? কোন পর্যায়ে গেলে তারা এই কাজটা এখন এই মুহূর্তে করে? এর সাথে দেশের অর্থনৈতিক কোনো বেনিফিট দেখেন কিনা আপনি? সমাজের কোনো বেনিফিট দেখেন কিনা? সরকারের কোনো বেনিফিট দেখেন কিনা? জনগণের কোনো বেনিফিট দেখেন কিনা? প্রথম কথা হচ্ছে যে এটার মধ্যে তো সরকারের কোনো বেনিফিট নাই, জনগণের কোনো বেনিফিট নাই, এখানে সরকারের মানুষের বেনিফিট আছে। তা না হলে এত বড় একটা অকাজ কিভাবে করতে পারে, যেখানে এই মানে এস আলমের এই সমস্ত সম্পত্তি, লাস্টের যে গভর্নর ছিল সেই গভর্নর কিন্তু তাকে সরানোর কিন্তু প্রধান কারণ কিন্তু এইটা, সে সমস্ত এস আলমের সম্পত্তিগুলিকে একাট্টা করেছে, করার পরে হি স্টার্টেড সেলিং ইট আউট অ্যান্ড রিকভারিং দ্য মানি। ঠিক আছে না? এই পর্যায়ে যখন গেছে তখন কিন্তু এই বাংলাদেশ ব্যাংকের ভিতরে এই রিভোল্ট টিভোল্ট ইত্যাদি শুরু করেছে। এটা হলো এক। 2 নম্বর, রিভোল্টের কিন্তু আরেকটা কারণ হলো বাংলাদেশ ব্যাংকের যে বাংলাদেশ ব্যাংক ইজ এ মানে হেড হেভি অর্গানাইজেশন। পুরা আপনার গভর্নরের পরে যে পোস্টটা সারা ইন্ডিয়াতে নাকি অনলি মাত্র 2টা পোস্ট আছে এরকম, সেটার আন্ডারে পুরো এটাকে সাজানো হয়েছে। আর বাংলাদেশ ব্যাংকে হলো
এই ধরনের লেভেলের অফিসার আছে প্রায় 6 জন না 7 জন। তো এইটাই আমাদের যে এক্স গভর্নর উনি বলেছিল যে আমরা বাংলাদেশ ব্যাংকের ম্যান পাওয়ারটাকে আমরা রিস্ট্রাকচার করব এবং আমরা আমাদের এক্সপেন্ডিচার কমাবো এবং আমরা আমাদের কন্ট্রোল ফেরত আনবো এবং এটা করার জন্য অহেতুক আমরা যে সমস্ত পোস্ট আছে সেগুলিকে আমরা এলিমিনেট করব। এটাই কিন্তু ওই ভিতরের যে আপনি বললেন যে ওই যে ওনাকে ধর মার করে যে বের করে দিয়েছে, এটা কিন্তু মেইন কারণ। আরেকটা কারণ হলো এই যে সালামের সম্পত্তিটা লোন, মানে তখন এটা আপনার অকশন হওয়ার কথা এবং অকশন দিয়ে সেই টাকা উদ্ধার করে এটা ওই যারা বিভিন্ন ব্যাংকে যারা ছিল ডিপোজিটার তাদেরকে ফেরত দেওয়ার, পার্ট বাই পার্ট ফেরত দেওয়ার কথা চলছিল। এই মুহূর্তে এইরকম একটা সময় কিন্তু মনসুর সাহেবকে কিন্তু বের করে দেওয়া, মানে উনি চলে যেতে বাধ্য হয়েছেন আর কি। তো এইটা হচ্ছে জিয়া ভাই, আরো একটা কথা, আপনি যে দুইটা বলছেন দুইটার সাথে আরো একটা সাবজেক্ট অ্যাড করি। বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার হ্যাকিং নামের যে ড্রামাটা আওয়ামী লীগ গভর্নমেন্ট করেছে, মূলত এটা করার পিছনে মেইন অন্য আর একটা কারণ ছিল। টাকাটা সরানোর চেয়ে আরো অন্য একটা কারণ ছিল। জয়কে বলা হয়েছে যে তুমি এই টাকাটা চুরি করো। অন দ্য আদার হ্যান্ড একটা লোককে নিয়ে আসছিল, এই লোকটার নাম আমার মনে নাই, রয় ডাটা অ্যানালিস্ট, অনেক বড় ডাটা অ্যানালিস্ট, কি জন্য নাম, আপনার নাম মনে আছে কিনা জানি না। তাকে বাংলাদেশে এনেছিল স্রেফ একটা কারণে, বাংলাদেশের এন্টায়ার ব্যাংকিং সিস্টেমটাকে দিল্লিতে কানেক্ট করবে এবং দিল্লি থেকে বাংলাদেশ ব্যাংক তারা নিয়ন্ত্রণ করবে। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন এই যে সুলতান মনসুর, ওনার নাম কি, আবুল মনসুর, ব্যাংকের গভর্নর ছিল যে, ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্লেসিং এ উনি বললেন যে এই নিয়ন্ত্রণটা দিল্লি থেকে কাট করে বাংলাদেশে আনা হবে। এই যে মনসুর সাহেবকে হঠাৎ করে সরানো হলো, 3-4টা ইস্যু ওখানে ছিল। এক, আপনি যে দুইটা বললেন যে বাংলাদেশ ব্যাংকের টোটাল এমপ্লয়মেন্ট, যে এমপ্লয়ি যারা আছে, কর্মকর্তা যারা আছে, যেখানে যারা আছে তাদেরকে রিস্ট্রাকচার করবে, অর্থাৎ ওভারহেড এক্সপেন্সটাকে তারা কমাবে, কমানোর পরে নিয়ন্ত্রণটা বাংলাদেশ কেন্দ্রিক করবে। এটা ভারত চায় নাই। নাম্বার 2, যতগুলো ঋণ খেলাপি আছে তাদের একটা লিস্ট করছে এবং এই ঋণ খেলাপিদেরকে লিগালি অ্যাকাউন্টেবল করবে। 3, এই যে ডাটা সিস্টেমের নিয়ন্ত্রণ যে দেশের বাইরে থেকে হয়, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মনসুর সাহেব দুইজনই রিয়েলাইজ করছে, তারা চিন্তা করছে এই নিয়ন্ত্রণ বাংলাদেশে ফেরত আনতে হবে। ভারত পাগল হয়ে গেল ইউনূসের শাসন আমলে, যে এই কাজগুলো যদি হয় ভারতের আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না বাংলাদেশের অর্থনীতিতে। তখন তারা এই মনসুর সাহেবকে তাড়ানোর জন্য যেভাবে স্টিম রোলার চালিয়েছে ওখানে, আরেকজন ঋণ খেলাপে, আপনি কি ওই নামটা খুঁজতেছেন? জি জি জি, এটা হলো রাকেশ আস্তানা নাকি? হ্যাঁ, রাকেশ আস্তানা। রাকেশ আস্তানা, রাকেশ আস্তানা, হ্যাঁ রাকেশ আস্তানা। আচ্ছা, আমি আপনাকে বলি, তার নেতৃত্বে রাকেশ আস্তানাকে ওখানে ঢুকাইছিল একটা কারণেই শুধু, বাংলাদেশ ব্যাংকের ডাটা কন্ট্রোলটাকে দিল্লির সাথে কানেক্ট করা, যাতে দিল্লি থেকে এটাকে ম্যানেজ করা যায়। জিয়া ভাই, একটা কথা আপনার কি মনে আছে, যখন ডাক্তার আতিয়ারকে বাংলাদেশ ব্যাংক থেকে সরানো হয়, একটা কথা আপনি মনে রেখেন, এই কথাটা আমি আরেকবার বলছিলাম, আতিয়ার এই বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার হ্যাকিং এর পরে 11 বার না 12 বার দিল্লি ভিজিট করলো, 11 বার অথবা 12 বার দিল্লিতে ভিজিট করলো। দিল্লিতে ভিজিট করার পরে বাংলাদেশে আসলো, দিল্লি থেকে সিদ্ধান্ত হলো তাকে বের করে দেবে। হাসিনা এই আতিয়ার রহমানকে নিয়ে কি বলছিল, আপনার কথাটা কি মনে আছে? সে বলছিল আতিয়ার আমার ছোট ভাই, ওরে ছাড়তে আমার মন চায় না, ওরে ছাড়তে গিয়ে আমার কষ্টের আর অভাব নেই, তারপরে ওকে আমার যেতে দিতে হচ্ছে। হাসিনার চেয়ে পাওয়ারফুল হাসিনার শাসন আমলে বাংলাদেশে কেউ ছিল? হাসিনার নিজেও আতিয়ারকে ধৈর্য রাখতে পারে না, এর অর্থ হইতেছে বাংলাদেশের নিয়ন্ত্রণ হাসিনার কাছে ছিল না, বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ আব্দুল মাল মোহিতের কাছে ছিল না, বাংলাদেশের নিয়ন্ত্রণ, অর্থনীতির নিয়ন্ত্রণ বাংলাদেশের কাছেই ছিল না, যার জন্য আতিয়ারকে যেতে দিতে হইছে।
তো আজকে মনসুর সাহেবকে সরানো এটা তার জন্য অত্যন্ত জরুরি ছিল। আপনি নিজে চিন্তা করে দেখেন, হাসিনার মেয়ের জামাই শারজাতে মামলার মানি লন্ডারিং মামলায় পড়লো, সেখানে কয়েক হাজার কোটি টাকার তার ফাইন হইল। এই ফাইনটাকে ওখানে অ্যাডজাস্ট করার জন্য শাহ আলমের মাধ্যমে টাকা চুরি করা হইল। শাহ আলমকে গোল রিফাইনারির নামে তাকে 4,000 কোটি টাকা লোন দেওয়া হয়েছে। শর্ত কি জানেন? এই 4,000 কোটি টাকা টোকটা লোড হবে, আর 2,000 কোটি টাকা দিয়ে মিতুর নামে যে আবুধাবিতে শারজাতে যে মামলা হয়েছে ওই টাকাটা পে অফ করা হবে। শাহ আলম এই কাজে নিজেকে বেশ্যা বানাইছে, বলছে আমি বেশ্যা, আপনি আমার নামে যেটা খুশি করেন। কারণ শাহ আলমরা কেন হাসিনা ব্যবহার করছিল জানেন? সালমান রহমান বলছিল এই 4,000 কোটি টাকায় হবে না, আপনার যদি ওইখানে ফাইন 2,500 কোটি টাকা হয় আমারে অ্যাটলিস্ট 10,000 কোটি টাকা দিতে হবে। সালমান রহমান বেশি চাইছে দেখা আজকে সালমান রহমান আজতে। আপনারা এইটা শুনলে কিন্তু আকাশ থেকে পড়বেন, সালমান রহমান এখন আজতে কেন? সালমান রহমান বলছিল হাসিনারে, আপনি আমার নামে যদি পয়সা চুরি করেন তাহলে 4,000 কোটিতে হবে না, আমারে 10,000 কোটি দিতে হবে। আর বসুন্ধরার এই প্রতিকার দালাল আহমেদ আকবর সুবাহান, ওর নাম আমি একটা কথা কইলে হাসবেন আপনি। আপনি তখন বোধহয় কোন জায়গার বোধহয় সেকেন্ড লেফটেন্যান্ট বা লেফটেন্যান্ট, আমি ওই সময়ের কথা কই। আমি আর জেনারেল নুরুল ইসলাম শিশু আর মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী, আমরা বেরুজ ইস্পাহানির ওইখানে, তো এইসব আমার ওইখানে বসে আলোচনা হইলো। জিয়া ভাই, আপনি কি জানেন বাংলাদেশের প্রথম রিয়েল এস্টেট কোম্পানি কোনটা, যারা এই ফ্ল্যাট করতো? কোন কোম্পানি জানেন আপনি? আফতাব না, জহুরুল ইসলামের ভাই এর অর্থ হইতেছে প্রপার্টি ডেভেলপমেন্ট। ওকে ভাই, আপনি হইছেন পরশুদিনের পোলা, এগুলো আপনারা জানেন না, আপনাদের এর সম্পর্কে কোনো ধারণাও নাই। বাংলাদেশের প্রথম অ্যাপার্টমেন্ট তৈরি করছে ইস্পাহানিরা, এবং ওই ওদের ওই প্রজেক্টের নাম ছিল ফ্রি স্কুল প্রপার্টি। বসু এই সিদ্ধেশ্বরীতে ওদের এখনো একটা পল্টনে আমি গেছি, ওই প্রপার্টিতে আমি গেছি। I have gone to that place. আচ্ছা, আমরা ওই ইস্পাহানির অফিসে বৈশা জেনারেল আমজাদের প্রথম ব্যবসা কি এটা জানেন? তো এই যে এখন যে প্রাণ গ্রুপ, প্রথম ব্যবসা কোনটা জানেন? কোনটা? প্রপার্টি ডেভেলপমেন্ট না, প্রথম ব্যবসা হইছে বগুড়া ক্যান্টনমেন্টের 3 কোটি টাকা চুরি কইরা উনি প্রথম ব্যবসা শুরু করছিল, আদম ব্যবসা। জানি না এটা। ওকে, কইছি না, আপনারা বাংলাদেশ সম্পর্কে জানেন পরশুদিন থেকে, তার আগে জানেন না। তো এই জেনারেল আমজাদ যখন 3 কোটি টাকা চুরি কইরা এই বে ইস্টার্ন হইছে বাংলাদেশের আদম ব্যবসা প্রথম কোম্পানি। কারা করছে এই বে ইস্টার্ন? কারা করছে জানেন তো? জাকির সাহেব আর মোশাররফ সাহেব, ওই যে গার্মেন্টস অ্যাসোসিয়েশনের মালিক ছিল। জেনারেল আমজাদ তাগলাগে আদম ব্যবসা করতে গেছে, ওখানে যাইয়া 3 কোটি টাকার 3 কোটি টাকার মধ্যে 1 কোটি টাকা লয়ে ওইখানে আটকায় গেছিল। হাওয়ার এই প্রসঙ্গটা অপ্রাসঙ্গিক, অন্যদিকে আসে। তো বেরুজ ইস্পাহানির অফিসে বসে কথা হইছে যে এই জাগা জমি বাড্ডা বাড়িধারা ওই এরিয়া জাগা জমি কেনার জন্য কারে ব্যবহার করা যায়। তো একজন দালালের নাম আসছে। দালাল কেডা? শাহ আলম। আপনি কি জানেন, আমার এখনো মনে আছে একটা জিন্সের প্যান্ট পিন্দা একটা ব্যাডহক টি শার্ট পইরা এই সোবা শাহ আলম আকবর বসুন্ধরার অফিস এসে আসলো, বেরুজ ইস্পাহানির অফিসে আসলো। আমার দেখে কি মনে হয়েছে, একটা কথা কই, এই সদরঘাটের কতগুলো কুলি বালছাল থাকে না, একেবারে জিয়া ভাই কোনো গল্প না, একটু বাচ্চারা আমার কথা শুনে তারা যদি পারে আমার জন্য প্রতিবাদ করে। আলম একটা জিন্সের প্যান্ট পইরা একেবারে কড়া লাল রঙের একটা টি শার্ট পইরা পায়ে একটা স্যান্ডেল পিন্দা বেরুজ ইস্পাহানির অফিসে এসে ঢুকছে। জেনারেল শিশু কইছে এই আব্দুল কেডা?
ওই এইটা হইছে ওই অঞ্চলের বড় বাটপার, হারামজাদা, জালিয়াতি, বদমাইশি, বেশ্যাগিরি খবরে দিয়ে করানো যায়। এই হইছে ওই শাহ আলম, যারে আপনারা এখন বলে বাংলাদেশের ব্যবসার ব্যারন। আপনি কি জানেন, এই কথা কইলে আপনার আমার অনেকের গায়ে লাগে। হাসিনা সইরা যাওয়ার পরে হাসিনা একটা লোকের সেনাপ্রধান বানানোর পরে কইছিল, দেশের যদি কিছু হয় ওরে তোমার রক্ষা করতে হবে। ওই অরেটা কেডা জানেন? শাহ আলম। আলম। আর কারে কইছিল এই কথাটা জানেন? ওয়াকারে। সেনাভবনে হাসিনা চইলা যাওয়ার পরে একটা লোকের অ্যাক্সেস ছিল উইদাউট হ্যাভিং এনি রিজার্ভেশন অর কন্ডিশন। ব্রিগেডিয়ার হাসান নাসিরের পিএনজি করে, আর কত ব্রিগেডিয়ার আর জেনারেল রে পিএনজি করে, কিন্তু শাহ আলম রে পিএনজি করে না। শাহ আলম রে টিন্টেড গ্লাসে কইরা ওয়াকার বসে আপ্যায়ন করছে। এই শাহ আলম রে। কোন শাহ আলম? যে শাহ আলম রে 85 সালে আমি নিজ চোখে দেখছি জিন্স আর একেবারে কড়া লাল রঙের একটা টি শার্ট পইরা বেরুজ ইস্পাহানির অফিসে ঢুকছিল, একটা স্যান্ডেল পাই দিয়া। আপনার যদি কোন জায়গায় শাহ আলমের কোন বালসোলরে দেখেন, কইেন যে জেকব মিল্টনের এই কথাটা। আরেকটা লোক আছে না, মারা গেছে, আপনি তারা যে পাইবেন না, আহমেদুল কবির ছিল সংবাদের সম্পাদক। ঠিক আছে, এই শাহ আলম হচ্ছে ওই শাহ আলম। তো হাসিনা কি করছে, মিতু যখন সারদায় ধরা পড়ছে, তখন টাকা চুরির জন্য, ব্যাংকের টাকা চুরির জন্য, জনগণের টাকা চুরির জন্য একটা লোক তার দরকার ছিল। তো সালমান রহমান তো অত্যন্ত জ্ঞানী মানুষ, লেখাপড়া করা মানুষ, আক্কল জ্ঞান আলা মানুষ। তারা ডাকিয়া কইছে তোমার নামে টাকা চুরি করবো। শাহ আলম কইছে আমি সালমান রহমান কইছে আমি কি মামু, এখানে আপনি হয়তো 500 কোটি টাকা পাইবেন। সালমান রহমান কইছে নো 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 নো, আই এম নট দ্যাট বলদ, আই এম নট দ্যাট বলদ। সালমান রহমান কইছে তাহলে আপনি কি চান? এবং এই আলোচনায় আরেকজন লোকও আসিল, এই চোরের উপরে বাট পারি, আনিসুল হক আর সালমান রহমান দুইজনে কইছে 10,000 কোটি টাকা দিবেন, 5,000 কোটি টাকা আমাদের, বাকি 5,000 কোটির ভিতরে 2,500 কোটি যাইব ফাইন, আর 2,500 কোটি টাকা আপনি আর রেহানা নেন। সালমান রহমান এই টাকার মেরামতি নেগোসিয়েট করতে যাইয়া আজকে রাজত্বে, এবং ওয়াকার তারে রক্ষা করে নাই, কিন্তু ওয়াকার শাহ আলমরে রক্ষা করছে। শাহ আলমরে টু শব্দ করতে দেয় নাই। আমি আর একদিন আপনি আর আমি টকশো করতেছিলাম এর আগে, আমি শাহ আলমরে গালি দিছি। শাহ আলমের এক দালাল আমারে টেক্সট কইরা কয়, ভাই উনি এত খারাপ না। এর অর্থ কি জানেন? কইতেছে ভাই এই বেশ্যাটা প্রত্যেকদিন বেশ্যাগিরি করে না, শুধু সপ্তাহে একদিন করে। একবার খাঁটি কথা কয় যে অমুক বেশ্যা খুবই ভালো, ইমানদার, 7 দিনে 7 দিন পতিতাবৃত্তি করে না, শুধু সপ্তাহে একদিন করে। ওই হইছে শাহ আলম, এবং ওই হইছে এস আলম। এবং আমাকে অন্তর্বর্তীকালীন সরকারের আপনার এক সিনিয়র কলিগ, নাম বলবো না, আমারে গালি দিলে লাভ হইব? আমি এত বড় পদে থাকলেও কাজ হইব কি? ইউনিফর্মের মানুষ তো এখনো ডাইকে ডুইকে ইনস্ট্রাকশন দিয়ে দেয়, স্যার এইটা করা যাবে আর এইটা করা যাবে না। আমি কি ওইখানের কথার বাইরে গেলে আমি এই চেয়ারে বসে থাকবো? এখন আমাদের দেশের কথা বলতে বলতে আমরা এমন একটা পর্যায়ে গেছি, বিএনপির এক মহিলা মনোনীত এমপি, কি জন্য মনি না তনি না কনি না বালছ, নীলুফার মনি, সে কইছে জাকাতের চাইতে কি জানি কইছে ভালো, জাকাতের চান্দা ভালো। এখন
আজকের যদি বলে জাকাতের চাইতে চাঁদা ভালো, তো 2 দিন পরে কি এইটা আসবে না বিয়ের চাইতে লিভ টুগেদার ভালো? আসতে পারে। মানে সাবজেক্টে কি আসার কথা কিনা? মানে হ্যাঁ, আমি বলি আমেরিকান সমাজ ব্যবস্থাকে ব্যাখ্যা করতে গিয়ে যখন গে ম্যারেজ নিয়ে কথা আসে, তখন প্রিন্সটন ইউনিভার্সিটির হিস্ট্রি ডিপার্টমেন্টাল হেড, ওনার নাম হচ্ছে, আপনি নাম শুনছেন কিনা জানি না, ওনার নাম জিয়াভাই কর্নেল ওয়েস্ট। উনি ছিল একসময় হার্ভার্ডের হিস্ট্রি চেয়ারম্যান ছিলেন, হিস্ট্রি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন। সো কর্নেল ওয়েস্ট বলছে অসুবিধা কি, আজকের আমরা সেম সেক্স ম্যারেজকে লিগ্যাল করতেছি, 2 দিন পরে আমরা ইনসেস্ট রিলেশনশিপকেও আমরা বৈধতা দেব। নীলুফার মনি যদি আজকের বলে যে জাকাত দেওয়ার চাইতে চাঁদা তোলা অনেক ভালো, আর একজন অপরাধীকে বিচার করার বদলে সুপ্রিম কোর্ট থেকে একটা আইন কইরা তাকে রক্ষা যদি করে, তাহলে সরকারের জন্য ভালো। তাহলে আমাদের সমাজ ব্যবস্থায় আমরা ওখানে গিয়ে আজকে দাঁড়াইছি, যে সমাজ ব্যবস্থায় আমরা ঠান্ডা মাথায় বলবো যে আমরা অবিচারকে বিচার, বিচার ব্যবস্থাকে সরাইয়া অবিচারকে আমরা ওখানে বসাবো, ন্যায়কে সরাই আমরা অন্যায়কে বসাবো, সবকে সরাই আমরা মিথ্যাকে ওখানে এস্টাবলিশ করব। দ্যাটস এ এই ডিক্লেয়ার্ড পলিসি। ইটস বিকাম ভাই ভাই ভাই, আপনি চমৎকার একটা শব্দ উচ্চারণ করছেন, ইটস ডিক্লেয়ার্ড পলিসি, ইটস অ্যাকসেপ্টেবল পলিসি। মানে আমি এই কথা, এখানে রিফর্ম আপনি কিভাবে করবেন আপনি আমারে বলেন, এখানে কোন রিফর্মের কথা আপনারা বলতেছেন? সম্ভব না। আপনি আমাকে কোন রিফর্মটার কথা বলেন। আর আরেকটা কথা, আমি আমি একটা জিনিস আমি বুঝি না ভাই, আমি বা আপনি হয়তো অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হই নাই, আমরা দেশে যাইয়া স্ট্রাকচারে ঢুকি নাই, সিস্টেমের ভিতরে ঢুকি নাই যে পরিস্থিতিটা কোন দিকে। কিন্তু একটা কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ইডিয়েট ছিলেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু অত্যন্ত যোগ্য, দূরদর্শী একজন মানুষ। এখন ওনার ব্যর্থতাগুলো আমি আর আপনি দেখি, কিন্তু উনি এই যে 18 মাস ছিলেন, উনি কি একবারও চিন্তা করতে পারেন না যে ওনার ব্যর্থতাগুলো আসলে কোন দিকে যাচ্ছে, নাকি আপনি মনে করেন ইগনোর করেছে? মানে কথাটাকে আপনি কিভাবে এটাই আমার কাছে খুব অবাক লাগে যে উনি হ্যাঁ, উনি যদি উনি আমার কথা হলো যে একটা মানুষ যদি সে যখন জানে যে তার এই নীতিগুলি ব্যর্থ হতে যাচ্ছে, সেই ব্যর্থতার কারণগুলি সে জনগণের, কারণ তাকে তো জনগণ তাকে ম্যান্ডেট দিয়ে ওখানে বসাইছিল। তো তার তো দায়িত্ব ছিল মানুষকে জানানো যে আমি কেন ব্যর্থ হচ্ছি, কিন্তু সেটা উনি করলেন না কেন? আচ্ছা আরো একটা এই কথা, কথাটা জিয়া ভাই এই কথাটা শোনেন, এই কথাটা করলেন আমি না, আমি জিয়া ভাই, জিয়া হ্যাঁ, ভাই করলেন না তো করলেন না, আপনি একটু কথাটা কন্টিনিউ করেন, আমি আপনাকে থামাবো না। এখনো তো বলতে পারে আমাকে করতে দেয় নাই। আপনি আপনি একটা কথা, আমি ওই সময় হাদি একটা কথা বারবার বলতো যে ডক্টর ইউনূসকে বলতো, ভাই বলেছে স্যার আপনি 84 বছর বাঁচছেন, বাংলাদেশের মানুষ এত বয়স পর্যন্ত বাঁচেও না, আপনার কয়দিন বাঁচবেন, আপনার জানের ভয় কি? আপনি সত্য কথাটা বলে দেন না কেন? আপনাকে কে কে অসুবিধা করছে এটা বলতে আপনার অসুবিধা কি? কিন্তু উনি সাহস পায় নাই। আমি মনে করি যে উনি এটা কি সাহস পায়নি সাহস? এটা বলতে। জিয়া ভাই সাবজেক্টটা কি সাহস? তাছাড়া আর কি, আপনি যখন একটা মানুষ যখন তার কাজ করতে পারছে না, তার অসুবিধাটা তো সে বলবে। মানুষকে তো বলতে হবে তার অসুবিধাটা, সে জিয়া কেন ভাই, পারছে। জিয়া ভাই দর্শক শ্রোতা, জিয়া ভাই ডিসকানেক্ট হয়েছে, আমি একটা কথা বলি। জিয়া ভাই বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাহসের অভাব ছিল। আমার কেন যেন মনে হয় সাবজেক্টটা সাহস না। আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা জায়গায় উনি কনক্লুড করেছে যে আমার বয়স 84 বছর, আমি হয়তো আর 10 বছর বাঁচবো, 5 বছর বাঁচবো, এবং আমাকে যে গ্যারাকলের ভিতরে ঢুকতে হবে, ওই মরণটা হবে অত্যন্ত অসহনীয়। আমাকে আরো নর্দমায় নামাবে এই লোকগুলো টেনে টেনে।
যার জন্য আমি সাবজেক্টটাকে সাহস দেখি না। আমার কেন যেন মনে হয় উনি গিভ আপ করছেন। সাহস না, উনি জাস্ট গিভ আপ করছে। উনি বলছে এই নর্দমা ঠিক হবে না, এই জাহান্নামকে ঠিক করা সম্ভব না। উনি জাস্ট গিভ আপ করছে, এবং গিভ আপ করার সময় উনি বোধহয় জাস্ট চোখ বুজে চিন্তা করেছে। আমেরিকানরা নোংরা ভাষায় বলে গেট দ্য ফাক আউট। আপনি যা বলতেছিলেন, আপনি কন্টিনিউ করেন, আপনি না, বলতেছিলেন আমি যে সেটাই বললাম যে আমার কথা হলো যে ওনাকে তো বারবার মানুষ জানতে চেয়েছে যে ওনার অসুবিধাটা কি, উনি কেন এগুলি করতে পারছে না, এই 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 কাজটা কেন উনি করতে পারছে না, এই জিনিসটা ব্যাখ্যা করলে অসুবিধা কি ছিল? আচ্ছা, উনি যদি না করতে পারতো, উনি উনার 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 যে উনারা যে সমস্ত ছাত্র নেতারা তার পেছনে ছিল শক্তি হিসেবে, তার কাছে কেন বলে নাই, তাদের কাছে কেন বলে নাই যে তোমরা এক্সপোজ করো এটা, আমি পারছি না, তোমরা এক্সপোজ করো, এটা কেন করে নাই? জিয়া ভাই, আপনি কি মনে করেন না ইউনূস সাহেব ২টা মাইলস্টোন তৈরি করে যাইতে পারতেন, ২টা, মাত্র ২টা, এবং এটা করলে ওনার কোনো সাহসের দরকার ছিল না। ভারতের সাথে গত ১৬ বছরে হাসিনা যতগুলো চুক্তি করেছে এবং এমওইউ স্বাক্ষর করেছে, এগুলোকে পাবলিক করে দিতে পারতেন, নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশের ৫০০ জন ঋণ খেলাপি, একেবারে ১ থেকে ৫০০ তার নামটা উনি ডিসক্লোজ করে দিতেন। এই ২টা কাজ যদি উনি করতেন, এই ২টা কাজ যদি উনি করতেন, বাংলাদেশের মানুষ ওনার সব ব্যর্থতার কথা মাফ করে দিত। আপনার কেন মনে হয় উনি এই ২টা কাজ, আমি বুঝি, আপনি বুঝেন, অন্য আর একজন বুঝে, উনি বুঝে না এটা বলা যাবে না। উনি ওগুলা বুঝে, আমার আর আপনার চেয়ে অনেক বেশি বুঝে। উনি তারপরে কি করলেন? উনি কি ইচ্ছা করে গিভ আপ করলেন? আমার কাছে কোনো ব্যাখ্যা নাই। আপনি আপনি জানেন, একটা মজার কথা বলি। আমার বাসায় হুমায়ুন ভাই বেড়াইতেছিল। হুমায়ুন ভাই আসছে, সিরাজুল আলম খান আসছে, আরেক ভদ্রলোক কে জানি বেড়াইতেছিল আমার বাসায়। আমি সিরাজুল আলম খানরে বললাম যে শয়তানি সারা জীবন করছেন, বদমাইশি সারা জীবন করছেন, কুয়ারের বাচ্চাগিরি সারা জীবন করছেন, আর বলদা বাংলাদেশি কুত্তার বাচ্চারা আপনারে তাত্ত্বিক মনে করে, বাল মনে করে। আপনি কি জানেন সিরাজুল আলম খান কত বড় ভণ্ড ছিল? ওইনে বসে আমার কাছে, হুমায়ুন আহমেদের সামনে বসে আমারে বলে, আই এম এ ভিজিটিং প্রফেসর এট শিকাগো ইউনিভার্সিটি। আপনি কি জানেন শিকাগো ইউনিভার্সিটিতে আমি যোগাযোগ কইরা ওনার সামনে বসে বলছি আপনি মিথ্যা কথা বলেন কেন? ওখানে ভিজিটিং প্রফেসরদের লিস্ট আছে, ওখানে আপনার নাম নাই। কি মদন, আপনি মিথ্যা কথা কইলেন কেন? আপনি কি জানেন এরপরে সে আমারে দেখতে পারে না। আমি শুধু বলছিলাম যে আপনি মিথ্যা কথা কইলেন। সিরাজুল আলম খান কোন ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর আছিল না। তো আমি তারে বললাম যে বহু বদমাইশি করছেন দেশের বিরুদ্ধে যাইয়া। আপনি বলছেন আপনি তাত্ত্বিক, আপনি মোটেও তাত্ত্বিক না। আপনি হচ্ছেন সস্তা জনপ্রিয়তার ভাবধারায় ধাবিত একজন লোভী মানুষ, যে ভারতের কাছে আপাদমস্তক বর্গা দিচ্ছেন। এখন তো বুড়া হইছেন, মরে যাইতেছেন। এক কাজ করেন, সত্য কথাগুলো এখন বইলা যান। আপনাদের আর্মির এক বলদ আছে, সাউয়ের পুতেরে বাংলাদেশের সরকারের আর সেনাপ্রধান বানাইছে, এখন ওই বিষয়ে থাকে, ফ্লোরিডার থাকে। বলছি কুচ্চা, মরার আগে সত্য কথাগুলো কয়ে যা। বাংলার জনগণ এবং শাসকরা তোরে মাফ করুক না করুক, আল্লাহ তোরে মাফ করতে পারে। এবার সত্য কথাগুলা কর। সত্য কথাগুলা কেন কয় নাই আপনি কি জানেন? হিল ট্রাক্সের গাছ চুরি কইরা যে ফার্নিচার বানাইছে, এই বিস্ফোলা ফ্লোরিডায় ওই ফার্নিচারে ঘুমায়। বাংলাদেশ থেকে ওই ফার্নিচারেই না, ওই ফার্নিচারে ঘুমায়। ভাই, অনেক সময় আপনাদের জন্য এটা টাফ হয় যে এই লোকগুলো এত বড় পজিশনে যাওয়ার পরেও আপনাদের ইউনিফর্মটারে টাইম মেরা দিছে। আপনার ইউনিফর্মের যে প্রেস্টিজ, ওইটারে জাহান্নাম বানাই দিছে এই লোকগুলো। মানে এদেরকে আপনি ডিফেন্ডও করতে পারবেন না। আমি আমি একসময় আমি তারা সামনাসামনি বললাম যে ভাই, আপনারা তো এই ইউনিফর্মের আপনাদের এই সার্ভিসটারে তারা রেপ করতেছেন প্রতিদিন।
However, তো এখন এই আমি কার কথা বলছিলাম? এই সিরাজুল আলম খান কথায়, কথায় এই আমি বলছিলাম ভাই সত্য কথাগুলো একটু কর, তাতে কাজে লাগবে। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস রিফর্ম করতে পারে না। আমি আরেকটা জিনিস, জিয়া ভাই আপনি জানতেন কিনা জানি না, আমি কিন্তু জানতাম জুলাই সনদ থাকবে না। বিএনপি জুলাই সনদের কোনো কিছু রাখবে না। যত সংস্কার করতেছে একটাও কার্যকর করবে না। আমি কিন্তু জানতাম। এটা আমরাও জানতাম, আপনাকে যে সংস্কার করবে না। আপনি একটা এবং কথা শুনলে আপনি আপনি কোনোদিন বিএনপি কোনোদিন এমন কোনো আইন করবে না যে আইনগুলির কারণে বাংলাদেশ সমাজে একটা পরিবর্তন আসবে। এই আইন তারা করবে না। বিকজ বিএনপি হলো এমন একটা দল, তারা হলো এই সমাজের যত মানে নোংরা, সেই নোংরা বেনিফিশিয়ারি। সুতরাং তারা কেন নোংরা সরাবে? এগুলো লজিক্যাল ব্যাপার। যে সিস্টেম, আমাকে শুধু বিএনপির দোষ দিয়ে লাভ নাই। বিএনপি না, শুধু বাংলাদেশের সমস্ত শিক্ষিত সমাজ, আপনি টিআইবি বলেন, ওই আপনার কি বলে সুজন বলেন, যাই বলেন, প্রফেসর, এই সেই আগারা বাগারা সব, এভরিবডি ইজ দ্য বেনিফিশিয়ারি অফ দিস। এভরিবডি ইজ বেনিফিশিয়ারি। যখন তারা প্রত্যেকেই বেনিফিশিয়ারি, তখন তারা তো এই সিস্টেম বদলাতে চাবে না। এটার মধ্যে আমলা থেকে শুরু করে নিয়ে সবাই এর মধ্যে বেনিফিশিয়ারি। জিয়া ভাই একটা অপছন্দের কথা জিজ্ঞাসা করি, জিয়া ভাই সোনার আন্ডা দেয় প্রতিদিন, আপনি কেন সেই সিস্টেম বদলাবেন? ওকে, জিয়া ভাই আপনাকে একটা অপছন্দনীয় প্রশ্ন করি। এটা আমার কাছে অপছন্দনীয় প্রশ্ন, কিন্তু আপনি কি মনে করেন ডক্টর ইউনূসও বেনিফিশিয়ারি ছিল তাইলে এই সিস্টেমের? হয়েছে তো, উনি বেনিফিট নিছে তো, উনি বেনিফিট নিছে তো। উনি যে সিস্টেমগুলি করেছে অন আমার প্রশ্নটা হচ্ছে, উনি এত 2 দিন পর পর জাতির কাছে উনি বক্তৃতা দিছে, উনার বিরুদ্ধে যে অভিযোগগুলি আসছে, উনার বিরুদ্ধে, আমরা জানি যে গ্রামীণ ব্যাংকের মালিক উনি না। গ্রামীণ ব্যাংকের যত সিস্টার কনসার্ন আছে এগুলির মালিক উনি ব্যক্তিগতভাবে না। এইটার মালিক হলো গ্রামীণ ব্যাংকের শেয়ার হোল্ডার। এবং প্রত্যেকটা কোম্পানি কিন্তু প্রাইভেট কোম্পানি না, এটা একটা ইটস লাইক এন কি বলে আপনার, এটা একটা কি বলে এনজিওর মতো আর কি। এটা বেনিফিটটা কিন্তু তার মেম্বাররা পায়। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি যখন এই অনুমোদনগুলি নিলেন, প্রথম কথা হলো যে এই অনুমোদনগুলি কেন আপনি অনুমোদন দিলেন? আপনার কাছে যখন গেল, যে আপনাকে না জানাই তো নিশ্চয়ই কেউ ইউনিভার্সিটি, ম্যান পাওয়ার এক্সপোর্টের লাইসেন্স, তো এই সমস্ত তো ওনাকে না জানাই করে নাই। উনি কেন বলতে পারলো না যে দেখো আমি এখন ক্ষমতায় আছি, এটা আমার জন্য শোভা পায় না, ইট ইজ দি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, তুমি এখন এটা করবা না, তোমরা অ্যাপ্লিকেশন করতে হলে আমি চলে যাওয়ার পরে করো, হইলে হবে, না হলে না হবে, সিম্পল। উনি কেন এগুলি করতে গেল? কারণ উনি সদাগরের সন্তান। আমার প্রশ্নটা হচ্ছে যে উনি তো সদাগরের সন্তান, কিন্তু উনি তো একটা ফেয়ার জাস্টিস দিতে গেছেন জাতিকে, তো উনি দেখাতে গেছেন যে উনি সৎ, উনি বৈষম্যবিহীন কাজ করতে চায়, এবং বৈষম্যহীন কাজ করতে, এবং জাতির এবং জনগণের স্বার্থে উনি কাজ করছেন। তো আপনি যখন 100টা ভালো কাজ করেন, 3টা ভুল কাজ করলেই কিন্তু ভাই আপনি হলেন সেলিব্রিটি, আপনাকে কিন্তু সবাই দেখছে। আমার একজন মানে বস ছিলেন আর কি, উনি বলতেন যে তুমি যত লিডাররা যত উপরে ওঠে, গাছে যখন যেমন উপরে ওঠো, তখন কি হয়, তোমার বাটাকটা দেখা যায়, ইউ আর এক্সপোজ ফ্রম ইউর বিহাইন্ড অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ এনি কন্ট্রোল অন দ্যাট। তো যত আপনি উপরে যাবেন, তত কিন্তু ইউ আর ফোকাসড বাই এভরিবডি, তখন কিন্তু হাজারো চোখ আপনাকে দেখছে। সুতরাং আপনার কোনো কর্মকাণ্ড কিন্তু বাদ যাবে না, মানুষের চোখ ফাঁকি দিতে পারবে না। সুতরাং আপনাকে আপনার প্রত্যেকটা পদক্ষেপ আপনাকে খুব খুব হিসাব করে দিতে হবে। এবং আপনার যদি পারপাসটা ঠিক থাকে, যে আই ডু সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার কাজ একটাই, এনিথিং অ্যান্ড এভরিথিং দ্যাট আই ডু, ইট গোজ টু দি বেনিফিট অফ দ্য পিপল, কান্ট্রি, নট মি অর মাই গ্রুপ অর মাই কোম্পানি। আপনি যদি প্রতিদিন সকালবেলা এই প্রমিসটা করেন, তাহলে কিন্তু আপনি ইউ ডোন্ট মেক দিস মিস্টেক। প্রতিদিন সকালবেলা আপনাকে এই প্রমিসটা করতে হবে, then you don't make this mistake. But he did not do that. কিন্তু আমি একমত আপনার সাথে, কিন্তু এর পরেও আপনি জিয়া ভাই, এর পরেও আমি আরেকটা কথা বলি আপনি, সেটা হলো উনি কোনো অ্যাকাউন্টেবিলিটি ওনার কোনো অ্যাডভাইজারের কাছ থেকে নেয় নাই।
উনার কোনো অ্যাডভাইজার 18 মাসে আপনি কি হচ্ছে এখন লেটস সে ফর এক্সাম্পল আমি ধরে নিলাম যে বিএনপির অনেক ভুল আছে, বাট স্টিল সে যখন সংসদে যায় তখন কিন্তু তার অপোজিশন মেম্বাররা তাকে একেবারে ছিলে ফেলে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে উনাকে কেউ কি প্রশ্ন করতে পারছে উনাকে? উনার কোনো অ্যাডভাইজারকে কি মানুষ প্রশ্ন করতে পেরেছে? তারা কি কোনোদিন জনসম্মুখে এসে দাঁড়িয়েছে, আজকে আমি দাঁড়ালাম 2 মাস পরে আমি আমার মন্ত্রণালয়ের এই কাজ করেছি, আপনাদের মনে যদি কোনো সন্দেহ থাকে, কোনো কিছু থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনি আমাকে করতে পারেন, আমি আপনাদের সামনে দাঁড়ালাম আমার জবাবদিহি দিতে। কারণ আমি 2 মাসের বেতন ভাতা নিছি, আমার মন্ত্রণালয় চালাইছি, ভালো মন্দ অনেক কিছু হয়েছে, ভুল ত্রুটি অনেক কিছু করেছি, বাট টেল মি হোয়াট, মানে আমি কি জবাব দিব আমি, আমার কোন কোন কাজের জবাব আমাকে দিতে হবে, আপনারা বলেন আমাকে, আমি রেডি। কোনো অ্যাডভাইজার এই গাটস ছিল না তাদের। গাটস লাগে মানুষের সামনে দাঁড়ানোর জন্য, কিন্তু আপনার গাটস লাগে। কখন হবে জানেন? এই গাটসটা কিসের থেকে হয়? 2টা জিনিস থেকে। একটা হলো অনেস্টি, আর একটা হলো নলেজ। ইফ ইউ হ্যাভ দিস টু, ইউ ডোন্ট ফিয়ার এনিবডি। আপনি আপনি কিন্তু নিজে সমস্ত জিয়া ভাই আপনাকে এই কথাটা আপনি বলছেন গার্ডস, আপনাকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি, গার্ডস এর কথা। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যখন বিডিআর এর 57 জন অফিসারদের স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজনরা দেখা করতে গেছে, তাদের অনেককে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে দেওয়া হয় নাই। আপনি কি জানেন আর্মির লোকজনরা দাঁড়াইয়া সামনে বলছে ওনাকে ডিস্টার্ব করা যাবে না, বলছে ওনার বয়স বেশি, উনি এগুলো নিতে পারবে না। ওয়ারাস ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে উনি বলেছে আমাকে দেখা করতে দেওয়া হয় নাই। একটা কথা কই ঠান্ডা মাথায়, ভদ্রভাবে না, আমি অভদ্রভাবে বলছি, চিটের বাল আপনি উনি বুঝে আছেন কেন? জিয়া ভাই একটা কথা কই আপনারা, আমার জীবনে এটা ভালো অথবা খারাপ আপনাকে আমি ঠান্ডা মাথায় বলি, মুখের দিকে তাকাইয়া আমি কথা বলতে স্বয়ং হাসিনা এবং স্বয়ং বেগম জিয়া আমার গলার স্বর কাঁপে নাই, রেদার তাদের সামনে বসে বলছি এই কুচ্চা বাচ্চাগিরি করতে আমার ভালো লাগে না। এগুলোর জন্য আপনাদের চারপাশে আরো বালছোল আছে, তাদের দিকে তাকান। আমার নিজের মুখের কথা। একজনে এসে পরে বলছে আপনি আপার সামনে এই কথাটা বললেন, আমি বলছি আপনার আপার সামনে যে কথাটা বলছি তখন কি আপনার মতো বালছোলের সার্টিফিকেট লাগছে আমার? ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখনো যদি উনি, আর একটা কথা বলি, উনি কি একটা বই লিখবে? উনি এই কথা কেউ বইলা যাবে? আমি মিস্টার ছিরু খান, আমি ছিঁড়ে আসছি। আমি একটা কথা কই, গত 54 বছরের ইতিহাসে ওনাকে আল্লাহ একটা সুযোগ দিছিল বাংলাদেশটাকে সঠিক রাস্তায় আনার। উনি আপাত দৃষ্টিতে আমি বলবো উনি এই সুযোগটা সদ্ব্যবহার করতে ব্যর্থ হয়েছে। যেই 2টা জিনিস করলে দেশ উপকৃত হইতো, এবং এটা করার জন্য ওনার কোনো রিস্ক অথবা সাহসের দরকার ছিল না, ইচ্ছা, সেটা ছিল এই অনলি ইচ্ছা। স্রেফ যদি এই কথাটা বলতে পারতো যে ভারতের সাথে এই চুক্তিগুলো করছে এবং এই চুক্তিগুলো বাংলাদেশ বিরোধী, 2 এরা বাংলাদেশের ঋণ খেলাপি, প্রত্যেকটা লিস্ট উনি যদি দিয়ে যান। আমি আপনাকে একটা কথা বলি। আমার সুযোগ হয়েছিল এই তত্ত্বাবধায়ক সরকার, মানে ইন্টারিম সরকার আসার পরে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করার সুযোগ হয়েছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা দেখা করার সাথে সাথেই উনি প্রথম কথা বললেন, আমাকে কোনো সাজেশন দিবা না। আমি শুধু একটা কথা বলেছিলাম যে আপনি যদি আপনি আপনার মন্ত্রণালয় থেকে আপনার মন্ত্রণালয়কে পিছনের দিকে টেনে ধরে আছে এই লোকগুলিকে চিহ্নিত না করে না সরাতে পারেন, আপনি কোনো কাজ আগাতে পারবেন না। এবং এই কাজটা খুব সহজ করা।
প্রথম কথা হলো আপনি শুধুমাত্র মন্ত্রণালয়ের লোকের একটা তালিকা করতে বলতে হবে এবং তাদের ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে। এটা আপনার জন্য একটা স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য এটা ম্যাটার অফ 3 days জব। 3 days সে সমস্ত লোকের, তার মন্ত্রণালয়ের লোকের, বিকজ তার মন্ত্রণালয় থেকে আদেশ নির্দেশ যায়। আমাকে একজন তার মন্ত্রণালয়ের একজন উচ্চ পদস্থ মানুষ বলল যে স্যার আমরা পিয়ন থেকে শুরু করে নিয়ে সচিব পর্যন্ত এভরিবডি ইজ দেন এজেন্ট অফ র। প্রত্যেকটা ডিসিশন মুহূর্তের মধ্যে চলে যায় বাইরে। আমাদের এখানে কিছুই আমরা গোপন করতে পারি না। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা এই ক্লিন আপ অপারেশন না করব এখানে, ততক্ষণ পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না। কি করলো, ওনার যে পিএস ছিল, ওনার পিএস এর সাথে আরেকটা সুপারভাইজারি পিএস ইম্পোজ করলো। কে করলো? ওই যে আপনার যে কি ছিল জানি, ইমাম কি ইমাম ছিল জানি, ইমাম না ইমাম না, আরে আপনার যে তার যে এস্টাবলিশমেন্ট বিষয়ক যে উপদেষ্টা ছিল, যাই হোক সেই উনি কি করছে, সবচেয়ে বড় কথা কি, প্রফেসর ইউনূস যখন ওনার যখন প্রধান উপদেষ্টা সচিবালয়ে, ভাই লতিফুর রহমানের কথা চিন্তা করেন না, ওনার সামনে তো এক্সাম্পল ছিল। উনি যদি কাজ করতে চাইতো, লতিফুর রহমান ছিল মাত্র 3 মাস, সে পুরো বাংলাদেশ ওলটপালট করে দিয়ে গেছে। হি মেড শিওর দ্যাট যেদিন উনি শপথ নিছে, শপথ নিয়ে অফিসে যাওয়ার মানে ওনার রাত্রে ওখান থেকে বের হয়ে হাতে ধরাই দিছে ক্যাবিনেট সেক্রেটারিকে কি চেঞ্জ করতে হবে, এবং কাল সকালবেলা যেন এগুলি সব রাস্তা মানে চেয়ার খালি হবে, নিউ ম্যান উইল কাম এন্ড সিট ডাউন, সিম্পল। এবং উনি এইটা 3 দিনের মধ্যে করে ফেলছে। উনি জানেন ওনার হাতে টাইম নাই। তো আপনি যদি ঠিক করে থাকেন, মনে মনে ঠিক করে থাকেন যে আমি 18 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে, প্রথম কথা হলো যে উনি ঠিক তো করে নাই উনি কতদিন থাকবেন। হি হ্যাড এ ডিজায়ার টু কন্টিনিউ ফর লং টাইম। হি ডিড নট হ্যাভ ডিজায়ার ফর 18 months or 12 months or 24 months। উনি একটা কি করেছে, উনি যে আরেকটা কারণ হলো এই সমস্ত লোকজনের, যে কোনো শাসকের কিন্তু আপনার কিন্তু মাঠ থেকে কিন্তু আপনার একটা অ্যাপ্রুভাল লাগে, একটা সমর্থন লাগে। নান অফ দেম হ্যাড এনি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। তাদের তো কোনো সাপোর্টার নাই। তারা ভুল করুক ঠিক করুক, এরা সব হলো কি ছিল, তারা দেয়ার ওয়াল হ্যাভিং দেয়ার রিটায়ারমেন্ট লাইফ। এবং তাদের কোনো ভিশনই ছিল না যে তারা যদি একটা নতুন একটা ইন্টারিম সরকারকে আসলে হোয়াট ইজ দ্য এক্সপেকটেশন অফ দ্য পিপল, এটাই তো তাদের জানা নাই। এই জিনিসটাই তো তাদের জানা নেই। তারা এই হোমওয়ার্কই করে নাই। তাদের জন্য যদি বলে যে আমরা তো কোনো টাইম পাই নাই, তুমি তো 7 দিন নিলেই কিন্তু এনাফ হোমওয়ার্ক করা। 7 দিনের বেশি লাগে না ভাই। আপনি যদি ওয়ার্কআউট করতে চান যে আমি 7 দিনে আমি ঠিক করব যে প্রথম 3 মাসে আমি কি করব, পরের 3 মাসে কি করব, তারপরের 3 মাসে কি করব, এবং কখন আমি জনগণের সামনে গিয়ে বলবো আই এম রেডি, আস্ক মি এনি কোশ্চেন অ্যাবাউট মাই মিনিস্ট্রি। আপনি আমার কাছ থেকে হিসাব নেন, আমি সরকারের কাছ থেকে এই 3 মাসে এত টাকার বেতন ভাতা নিছি, সরকার আমাকে এত টাকা বরাদ্দ দিছে, আমি এই কাজগুলি করছি। এখন প্রত্যেকটা উপদেষ্টার দেখেন কর্মকাণ্ড দেখেন, তারা সবাই নাকি কে কার অ্যাকাউন্ট, তারা সবাই যে যারা পলাতক যত সব বিলিয়নিয়ার ছিল, তাদের ফান্ড তারা ম্যানেজ করত। এই ছিল তাদের কর্মকাণ্ড। আমার কাছে একজন উচ্চপদস্থ কর্মকর্তা, উনি এসে বলছে আমি বাধ্য হইলাম আপনাকে বলতে যে আমি একটা সিরিয়াস ডিসিপ্লিন কেসকে আমি সাসপেন্ড করেছি। এই সাসপেনশন ঠেকানোর জন্য 3-4টা উপদেষ্টা আমার পিছনে লাগছে। আপনি একটা আইটেম যেটা আপনার 100 মানে আপনি $118 কিনছেন, সেই আইটেম আপনি আর তার প্রিডিসেসর $350-400 কিনছে একটা আইটেম। এইভাবে লুটপাট হয়েছে, কোনো হিসাব হয় নাই তো। এবং কিছুই না, আপনি দেখেন, আপনি এত দূর লাগবে না ভাই। প্রফেসর ইউনূস ডক্টর ভাই, বালেন্দ্র দেখেন না কি করতেছে, হোয়াট হি হ্যাজ আস্কড ফর। সে বলছে 1990 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত যত সরকারি কর্মকর্তা, যত রাজনীতিবিদ, যত লোক আছে, আমি তাদের ট্যাক্স রিটার্ন চাই। এবং হি হ্যাজ গিভেন দ্য টাইম, যদি এর মধ্যে না হয় ইউ বেটার কুইট, আই উইল স্যাক ইউ। তুমি এর মধ্যে যদি না আনতে পারো, আমার এই ডকুমেন্ট না আনতে পারো।
and he's meaning it. সে তার স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং সে নিজে থেকে বলছে যে আমি এই মন্ত্রণালয়ে থাকবো না, কারণ আমার বিরুদ্ধে যেহেতু একটা অভিযোগ হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমি প্রমাণিত হচ্ছে যে এটা মিথ্যা, এটার মধ্যে আমি ইনভলভ না, ততক্ষণ পর্যন্ত আমি আমার দায়িত্বে থাকতে চাই না। এই কারেজ কয়জনের আছে বলেন আপনি আমাদের এখানে? কয়জন? ভাই আমরা হলো এমন এক জাত, এটা হলো আমরা আমাদের লজ্জা শরম এগুলো সব তুইলা চাঙ্গে তুইলা জমা দিয়া, এটা আমি মনে করি যে যে লোকগুলি যে যেখানে আছে এদেরকে আমার কাছে মনে হয় কি এরা কাপড় পরে থাকে ঠিকই, বাট আমার কাছে এদেরকে উলঙ্গ লাগে। আমার কাছে মনে হয় কি দিস পিপল আর ওয়াকিং নেকেড এন্ড দে ডোন্ট হ্যাভ এনি শেম। এই একটা লজ্জা এমন একটা জিনিস, এটা তারা আল্লাহর রাস্তায় জমা দিয়ে কিন্তু ওখানে গেছে, এবং কেউ কোনো ব্যর্থতার জন্য লজ্জা পায় না। এটি হচ্ছে সবচেয়ে দুঃখজনক ব্যাপার। যখন আপনি একটা মানুষের যখন লজ্জা না থাকে, তখন এটাই কিন্তু সবচেয়ে বড় জিনিস। একটা পুরুষ মানুষের বা একটা শাসকের লজ্জা হলো সবচেয়ে বড় জিনিস। আমি পাবলিক এম্বারাসমেন্ট হচ্ছে আমার বিকজ অফ মাই ফেইলার, এটা যদি আপনি ফিল না করেন, ইউ হ্যাভ নো রাইট টু হোল্ড দ্যাট চেয়ার। ওকে, জিয়া ভাই, আজকের আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা আমরা শুরু করছিলাম, ওই বিষয়টা আবার ব্যাক করে একটা কথাই শুধু বলি, ঋণ খেলাপিদের আমি মনে করি না বাংলাদেশের কোন সরকার, স্পেশালি আমি যা দেখি, না বিএনপি, না আওয়ামী লীগ, না জাতীয় পার্টি, এই তিন সরকারের এমন কাউকে আমরা দেখি না, বা তাদের এমন কোনো উদ্দেশ্যও দেখি না, তাদের চরিত্র এটা প্রমাণ করে না যে এরা ঋণ খেলাপিদের বিরুদ্ধে কিছু করবে। এবং একটা কথা যদি আপনি আমাকে একটু বলেন, আমি আমার ওপেনিং স্টেটমেন্টে একটা কথা বলছিলাম, বাংলাদেশের অলিগার্করা এরা ডক্টর ইউনূসরে পছন্দ করে না, এবং কোন আমি ব্যাংকাররা একটা কথা বলি, যে লজ্জার কথাটা বললাম না, আপনি চিন্তা করেন এই যে ক্রিকেটের যে বোর্ডটা বানাইছে, হ্যাঁ, আপনি কি দেখছেন কেউ কি লজ্জা পাইছে যে ভাই তুমি আমার ছেলেটারে কেন ভাই? এক সেকেন্ড একটু ভাই, আমি একটা কথা বলি। শাহনাজ শবনম, আপনি ওয়াকারের পক্ষে বেশ্যাগিরি করেন, এবং ওয়াকারের পক্ষে বেশ্যাগিরি করার জন্য একটা বিহারের বাচ্চা 10+, হাসিনার সাথে শপথ সঙ্গী কইরা কেউরে নিয়ে আসছে, তো বেশ্যাগিরি করার জন্য আপনি যান ওয়াকারের কোলে যেয়ে বসে থাকেন, অথবা বিহারীদের কোলে গিয়ে আপনি বসে থাকেন। এই টকশোতে আপনি কেন ঢুকছেন বেশ্যাগিরি কইরা? শাহনাজ শবনম আপনার নাম না, এটা ভুয়া আইডি, এবং এটার পিছনে আছে ডিজিএফআই এর কোন কি বসা। এখানে বালছিটকে আসছেন কেন? আমরা তো এখানে বেশ্যাদের জন্য কাস্টমার হায়ার কইরা দেই না রে ভাই। বেশ্যাগিরি করবেন বহু জায়গা আছে, ওয়াকারের জন্য বেশ্যাগিরি করেন, কোনো অসুবিধা নাই। আপনি এখানে ব্যাক ব্যাক করতেছেন, আপনাকে আমি ব্লক কইরা দিতে পারি। আপনার মতো বালছল বেশ্যাদের জন্য কি আমরা টকশো করি? ওকে, সরি জিয়া ভাই। হ্যাঁ, আমি যেটা হ্যাঁ, বলতেছিলাম, দেখেন আমি কেন বললাম যে আমি কিন্তু ইফ আই ওয়াজ ইন দেয়ার প্লেস, আই উড নেভার অ্যালাউ মাই চিলড্রেন অর মাই ওয়াইফ টু বি ইন দ্যাট বোর্ড। আমি বলবো, আমি আপনাকে একটা এক্সাম্পল বলি। আমার একটা বস ছিল যাকে নিয়োগ করা হয়েছিল বিসিবির চেয়ারম্যান হিসেবে, ঠিক আছে, ১-১১ সময়। উনি ১-১১ যে ১.৫ বছর, হি ডিড নট গো ফর এনি ফরেন ভিজিট। উনি বলছে যে ভাই আমাকে সরকার দিছে, আই নো ভেরি লিটল অ্যাবাউট ক্রিকেট, আমি চাই যে আমার দেশকে রিপ্রেজেন্ট করবে সেই লোকগুলি যারা ক্রিকেট বোঝে, যারা ক্রিকেট নিয়ে ভাবে, যারা ক্রিকেট নিয়ে চিন্তা করে, এবং যারা ক্রিকেটের জন্য চিন্তা করে, যারা ক্রিকেটের জন্য ভালো করতে চায়, আমি চাই তারা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করুক, নট মি অ্যাজ এ চেয়ারম্যান। এবং হি সেড টু মি দ্যাট আই হ্যাভ বিন ইনভাইটেড ফর সো মেনি প্লেসেস, বাট আই সেড নো, I don't think I will be the right person to represent. Government দিছে আমাকে, I didn't want to take it, but I feel that আমি এই জিনিসটা বুঝি না, সুতরাং আমাকে এখানে না যাওয়াটাই, আমি এখানে I cannot contribute. আমি দেশকে রিপ্রেজেন্ট করার জন্য একটা যোগ্য লোক যাওয়া উচিত, সে যেই হোক না কেন। আপনি একটা জিনিস, আপনার কথা হলো যে আমরা কিন্তু সবকিছুকেই কিন্তু আমরা রাজনীতির চোখ দিয়ে দেখি।
আমরা এই যে খেলাধুলার ব্যাপারটা আমরা কিন্তু খেলাধুলার চোখ দিয়ে দেখি না, যার কারণে আমাদের এবং খেলার ভিতরেই এই রাজনীতি চলে আসছে। তারা কিন্তু এই যে আমিনুল ইসলাম বুলবুল, আমি তার দেখেন সে বাংলাদেশের বিসিবি থেকে ছাড়া মাত্র এশিয়ান ডেভেলপমেন্ট ক্রিকেট ডেভেলপমেন্ট বোর্ড তাকে কি করলো, তাকে অ্যাপয়েন্ট করলো ফর ডেভেলপমেন্ট অফ ক্রিকেট ফর এশিয়া। সে তো তার যোগ্যতা দিয়ে গেছে ভাই, ওখানে সে তো কোনো তেল মারতে যায় নাই। এবং তার কি প্ল্যান ছিল বাংলাদেশের ক্রিকেটটাকে একেবারে পুরো স্কুল থেকে নিয়ে শুরু করে মানে উপরের দিকে উঠে আনার জন্য, কিন্তু সে কাজ করতে পারে নাই। এই পুরোটা 1.5 বছর তাকে পদে পদে তাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। একটা এই হলো কথা আমাদের অবস্থা। জিয়া ভাই, আমরা তো ওই দেশের নাগরিক, যেই দেশের একজন জয়েন্ট সেক্রেটারি না এডিশনাল সেক্রেটারি অথবা সেক্রেটারি বলছিল, আমি 6 মাসে ঢাকায় পানিবদ্ধতা বন্ধ করে দিতে পারবো, 6 মাসে ঢাকায় কোনো মশা থাকবে না, আমাকে যদি রিসোর্স এবং দায়িত্ব দেওয়া হয়। এই কথা বলার পুরস্কার কি জানেন? যেদিন বলছে 24 ঘন্টার ভিতরে তাকে ওএসডি করছে হাসিনা। যেই দিন এই কথাটা বলছে তাকে ওএসডি করছে। ঠিক আছে, আমরা ওই দেশের নাগরিক। হাউএভার, আমরা আলোচনার শেষে একটা কথা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সব ব্যর্থতার বাইরেও একটা কথা আমি একটু অ্যাড করতে চাই। আমেরিকা এবং বাংলাদেশ যে রেসিপ্রোকাল একটা ট্রেড এগ্রিমেন্ট করে গেছে, এটা বাংলাদেশের জন্য অনেক উপকারী। গত 54 বছরে ইন্ডিয়ান যে ম্যানিপুলেশন ছিল, মনোপলি ছিল বাংলাদেশের ব্যবসায়, ওইটাকে চ্যালেঞ্জ করা হয়েছে আমেরিকান এবং বাংলাদেশ রেসিপ্রোকাল ট্যারিফ কমার্স এগ্রিমেন্ট। আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আর কোন লজিক খুঁজে না পেয়ে ইদানিং বলে উনি তাড়াহুড়া করে এটা সাইন করছে কেন। উনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, ওনার হাতে এক্সিকিউটিভ ক্ষমতা ছিল, উনি ওনার মেধা দিয়ে দেখেছে এটা বাংলাদেশকে উপকৃত করবে এবং ভারতের সাথে এই চুক্তি ব্যালেন্স করবে। কার সাথে আলোচনা করবে? কোন বেশ্যার ছেলের সাথে, নাকি বেশ্যার সাথে, নাকি কি কতগুলো খানকিদের সাথে? উনি কার সাথে কথা বলবে? ডক্টর মোহাম্মদ ইউনূস 3 দিন আগে কেন সাইন করলো? নির্বাচনের আগে কেন করলো? ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক বিবেচনা কইরা কতগুলো অধ্যাদেশ জারি করে গেছিল। কোন অধ্যাদেশ সাইন কাজে লাগছে? উনি জানতেন যে এই অধ্যাদেশের মতো যদি উনি ফেলায় রেখা যান, কোন বেশ্যার ছেলে, কোন বিএনপি, কোন জামাত, কোন আওয়ামী লীগ, কেউই এই আইনগুলো পাশ করাতে পারবে না, এই চুক্তি করাতে পারবে না। এই জন্য উনি করেছে। সত্য কথা এটা। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যাওয়ার আগে বুঝে গেছে হি ইজ ডিলিং উইথ প্রস্টিটিউট, হি ইজ ডিলিং উইথ সাম পিপল হু আর ইমোরাল, do not have any character, do not have any quality, qualification or experience. That is the reason he signed that commerce agreement before he left. এই সাবজেক্ট সম্পর্কে ব্রিগেডিয়ার জি আপনি কোনো মতামত দিবেন কিনা? যে উনি আমি এখানে একটা কথা, আমি কিন্তু আজকে কিন্তু এগ্রিমেন্টটা আমি পড়েছি, ঠিক আছে, এবং আমি এগ্রিমেন্টের ভিতরে যে পয়েন্টগুলি আসছে, এই যে বাইরে যে কথাগুলি শুনি, এখানে খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট কিন্তু উনি ওখানে মেনশন করে গেছে, যেটা আমাদের ছিল না। আমরা কিন্তু এখন একটা মোস্ট ফেভার্ড নেশন ট্রিটমেন্ট পেয়েছি। উই হ্যাভ গট দিস স্ট্যাটাস অফ মোস্ট ফেভার্ড নেশন। মোস্ট ফেভার্ড নেশন মানে হলো দ্যাট আমরা যাই রপ্তানি করি কেন, উই উইল হ্যাভ দ্য প্রায়োরিটি। এখন আমাদের 19% ট্যাক্স আছে। ইট ইজ নট এ ম্যাটার অফ কত পার্সেন্ট ট্যাক্স থাকলো আর না থাকলো। এটা ব্যাপারটা হলো কি, যখন এই স্ট্যাটাসটা আপনি পাবেন, তখন কিন্তু আপনি যখনই একই ক্যাটাগরিতে 3-4টা আমদানিকারক দেশ থাকবে, তার মধ্যে প্রেফারেন্সিয়াল আমার থাকবে প্রেফারেন্স। তো আমি কিন্তু এই জায়গাটাকে আমি এক্সপ্লয়েট করতে পারবো। সেকেন্ড হচ্ছে, উনি যে সমস্ত বিষয়ের উপরে তাদের যে মানে ট্যারিফ তারা ওখানে স্ট্রাকচার করেছে, তারা বলেছে যে অরিজিন অফ ইউএস এর ওখানে যা কিছু আছে সবকিছু রেগুলেটরি, দেয়ার ইজ নাথিং, নো এমবার্গো। এই রেগুলেটরি কি, এফডিএ রেগুলেটরি, আপনার হচ্ছে তাদের মিনিস্ট্রিয়াল, হেলথ রেগুলেটরি,
রেগুলেটরি প্রভিশন গুলি আছে, তো রেগুলেটরি প্রভিশন কিন্তু অ্যাকচুয়ালি এই যে একজন কে জানি বলতেছিল, সাম ইউটিউবার বা কোথাও আমি দেখছি, যে যদি পচা মালও দেয় আমেরিকা, সেটার কোনো ইন্সপেকশন হবে না। আমেরিকা মিথ্যা, উইল নেভার, এটা আমেরিকা মিথ্যা কথা। যারা এই কথাটা আপনি বারবার ইউটিউবার বলছেন, ওদের ইংরেজি বলার কোনো যোগ্যতা আছে? আপনার আমি একটা কথা কই, একটা আমি সেটাই কথা বলছি কই, যে ব্যাপারটা হলো আজকের কি, আমি আজকের আমি আমি একটা আমি কথা আমি বলি। এই কথাটা আসতেছে কেন এটা, হ্যাঁ, এটি কেন এটা মিথ্যা। ইউএসএ থেকে যে কোনো জিনিস আপনি রপ্তানি করেন, ইউএসএ সমস্ত স্ট্যান্ডার্ড, তাদের এক্সপোর্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে সার্টিফিকেট দেয়। ভাই এই সার্টিফিকেট আমাদের জাল সার্টিফিকেট না, এই সার্টিফিকেট তাদেরকে অ্যাটেন্ড করতে হয়। ইউএসএ হলে এমন একটা দেশ যেখানে আপনি এই জাল সার্টিফিকেট আপনি কোনো জিনিস রপ্তানি করতে পারবেন না। আর আপনারও কিন্তু ভুয়া জিনিস আপনি সেখানে আপনি আমদানি করতে পারবেন, ওরা রপ্তানিও করবে না, আপনি এখান থেকে কোনো জিনিস রপ্তানিও করতে পারবেন না ভুয়া জিনিস, ভুয়া সার্টিফিকেট দিয়ে। সেই স্ট্যান্ডার্ড গুলিকেই তারা বলেছে যে কোন জিনিস আমি পাঠাইলে আমার কি কি পেপার ওয়ার্ক কাজ রাখতে হবে। তারা যেটা বলেছে সেটা হলো যে আমরা যেন কোনো রকম আইন কানুন দিয়ে তাদের দ্রব্যকে যেন নিরুৎসাহিত না করি। এই পুরো ডকুমেন্টের কিন্তু পুরো ব্যাপারটাই কিন্তু তাই, যে আমরা যেন আমাদের কোনো খোড়া যুক্তি দেয়। যেমন ইন্ডিয়া কি বলছে, আমরা যখন আমাদের বহু ইন্ডিয়া নাকি আমাদেরকে লাখ লাখ আইটেম আমাদেরকে দেয় যে আমরা বিনা বিনা শুল্কে আমরা পাশ দেবো। তার মধ্যে একটা আছে আমরা নাকি এয়ারক্রাফট তাদেরকে বিক্রি করতে পারবো। তা আমরা কি এয়ারক্রাফট তৈরি করি? আপনি যদি এটা বলেন যে আমাদের কোনো ট্যাক্সই নিব না, ঠিক আছে, আমার কোনো লাভ আছে? বিকজ আই ডোন্ট প্রডিউস দ্যাট। তো ইউএসএ যে আইটেমগুলি আমাদের এখানে পাঠাতে চায়, আমি দেখেছি সেই আইটেমগুলি, এগুলি খুবই সিলেক্টিভ আইটেম, খুব কম লোক, এটা সব লোকের দেখে না, অনেক লোক খেতে চায় ইউএস এর আইটেম পাইতে চায় তারা দেশে। ইউএসএ চায় যে আমি যখন পাঠাবো তখন যেন ভাই তুমি এটার উপর ট্যাক্স, কারণ আমি পাঠাবোই একটা অল্প অ্যামাউন্টের জিনিস, তারপর যদি তুমি ট্যাক্স দাও এই জিনিস তো আমার বাজারে বিক্রি হবে না। আর এই জিনিস আমরা তৈরিও করি না। আমরা যদি তৈরি করতাম তাহলে আমরা একটা কম্পিটিশনের মুখে পড়তাম। তারা যে আইটেমগুলি, যেমন ওখানে বলেছে যে আপনি মনে করেন রি ইঞ্জিনিয়ার্ড ট্রান্সপোর্ট এবং পার্টস, আমরা কি রিকন্ডিশন পার্টস কিনি না, আমরা জাপান থেকে আমরা গাড়ি কিনি না, তো আপনি রিকন্ডিশন আমেরিকান গাড়ি আসবে, রাইট হ্যান্ড গাড়ি আসবে যদি তারা তৈরি করে। তো তখন আমাদের এখানে আমেরিকান আজকে যেমন টয়োটা গাড়ি পাচ্ছেন, আজকে যেমন আপনি নিসান পাচ্ছেন, আপনি ওই সময় তারা তো এটাই চাচ্ছে। তো আমার কথা হলো যে আমার একটা আমাকে বলেন একটা ইম্পোর্টার, এটা তো ওরা তো গছাই দিতে পারবে না। এখান থেকে তো একজন নাকি এলসি খুলতে হবে যে ভাই আমাকে আমার 10টা তুমি ফোর্ড গাড়ি পাঠাও, বা 10টা ক্যাডিল্যাক পাঠাও, বা 10টা অমুক গাড়ি পাঠাও, তাই না? তারপরে না আপনি আপনার এই ট্যারিফের প্রশ্নটা আসবে। তারা তো আর ওখান থেকে মনে করেন জাং দিয়া বলতে পারবে না যে এই যে নাও আমরা রপ্তানি করলাম তোমার কাছে। আপনি এখানে যদি কোনো ডিমান্ড না থাকে, তারা কি কিছু পাঠাইতে পারবে? পারবে না তো। আর সে তো কোনো রেস্ট্রিকশন ইম্পোজ করে নাই যে আমার কাছ থেকেই তোমার সবকিছু কিনতে হবে। সে বলছে যে তুমি যখন এই জিনিসটা আনবা, আমি যেন তোমার কাছে একটু প্রেফারেন্স পাই। সে তো সারা পৃথিবী থেকে তো কাপড় নাই, তা আমার কাছ থেকে কেন বেশি কাপড় নিবে? সে তো বলতে পারে আমি তোমার কাছ থেকে কেন বেশি কাপড় নেব। এখন সে আমাকে একটা স্ট্যাটাস দিছে যেটার জন্য আমরা দীর্ঘদিন চেষ্টা করছিলাম, মোস্ট ফেভার্ড নেশন স্ট্যাটাস, যেটা দিয়ে চায়নায় উঠে গেছে। আজকে চায়নার এই অবস্থা কি? চায়নায় রিগান মোস্ট ফেভার্ড নেশন স্ট্যাটাস দেওয়ার পরেই কিন্তু চায়নারই তার বুম, এবং সমস্ত ইনভেস্টমেন্ট কিন্তু এখানে আসে। ইনভেস্টমেন্ট কখন আসবে? আপনি আমেরিকান ইনভেস্ট, আপনার যদি যোগ্য ম্যান পাওয়ার না থাকে, ইউ ডোন্ট গেট ইনভেস্টমেন্ট। আপনাকে তো সেই হিউম্যান রিসোর্স তৈরি করতে হবে, সেই কাজটা তো আমাদের, সেটা তো আমেরিকা করবে না। আপনি যদি যান, আপনার এখানে যদি কোনো ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে চান, আপনি তো তাহলে আপনি রিসোর্স তৈরি করতে হবে। আপনার যদি সেই রিসোর্স না থাকে, কেন তারা এখানে ইনভেস্ট করবে? সো এই কাজটা আমাদের। তো আপনি যদি ডেলি যদি আপনি ওই খালি ড্রেস, আপনি যদি এখন বাচ্চাদের জুতা ড্রেস আর যদি আপনি হলো যে আপনি স্কুল ব্যাগ দেন, তাহলে কিন্তু ইউ ডোন্ট গেট দিস। এটা দিয়ে আপনার রিসোর্স হয় না, জিয়া এটা ভাই, দিয়ে আপনার রিসোর্স জিয়া হয় ভাই, না। জি, জিয়া ভাই, কলুর বলদ এই চুক্তিটা নিয়ে একটা কথা বলছে, এই কলুর বলদের কথাটার উপরে যদি আপনি একটু কথা বলেন। আমার মনে হয় কি, সে এটা নিয়ে ভালো করে পইরা পরীক্ষা দিয়ে পাশ করো, তারপরে সেই যেন এই মন্তব্যটা লেখে, আমি বুঝছে না? একটা কথা কই, আপনি কি মনে করেন ওর মতো কাবুর আপনি মনে হয় ওইটা পড়ার যোগ্যতা আছে? আপনি এটা মনে করেন এই চুক্তিটি পড়ার যোগ্যতা? ওর চেহারা সুরত দেখেন, ওর লেখাটা দেখেন, ওর এই যোগ্যতা আছে ওইটা পড়ার?
এবং পড়ার রাজনৈতিক পরে দলের ওইটার মিনিং দেশপ্রেম থাকে। করতে পারবে ও, আপনি মনে করেন এটা জিয়া ভাই? না, না, আপনি দেখেন না, তার শব্দটা হলো রাজনৈতিক দলের দেশপ্রেম থাকে। হায় রে, কত দেশপ্রেম দেখলাম গত তো 55 বছর ধরে রাজনীতিবিদ, যার দেশপ্রেম দেখতেছি তা তো আমরা আমাদের অজ্ঞান হয়ে যেতেছি এই দেশপ্রেমের চোটে। না, দেশপ্রেম ও থাকতে আচ্ছা, দায়বদ্ধতা ও থাকে। বলছে মরার আগে বাংলাদেশকে দাস বানায় গেছে। আপনি যদি এই মোশাররফ হোসেন মামুন নামের এই গান্ডুকে বলেন যে গান্ডু, পেজের এই 32 পেজের কোন পাতায় লেখা আছে বাংলাদেশ দাস হয়ে গেছে, এই গান্ডুকে বলেন। আমি একটা কথা এখন বলি, আপনি কিন্তু অবাক হইবেন। এমডি মোশাররফ হোসেন মামুন নামের আড়ালে একটা হিন্দু লোক এই মুসলমান নামে একটা ভুয়া আইডি বানাইছে। এসব খানকির ছেলেরা এই কাজগুলো করে। However, জিয়া ভাই, আমরা আজকে শেষ করব। আমরা অনেক আলোচনা করছি, ভাল লাগলো। আমি এই আলোচনাটা আপনি থাকায় আরো একটু প্রাণবন্ত হইছে। আমি আপনার কাছে লিঙ্কটা পাঠায় চিন্তা করতেছিলাম জিয়া ভাই লিঙ্ক সামনে পড়ে কিনা। চমৎকার হয়েছে, আমি আর আপনি দুইজনে কথা বলছি। আমি তো এই যে দেখেন, আমার আমার কিন্তু এই যে ডকুমেন্ট। মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ ভাইয়া, অনেক মেহেরবানি। জিয়া ভাই, আমি আর আপনি এই বিলটা নিয়ে আমার মনে হয় এই 32 পেজের রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্টটা নিয়ে আমার আর আপনার এবং আমি মেজর আক্তারকে সহ আমি আরেকদিন একটা কথা বলতে চাইতেছি। আক্তার স্যার এটা নিয়ে অনেক লেখাপড়া করছে এবং এটার উপর উনি 10-12টা আর্টিকেলও লিখেছে এবং বেশ ভালো আর্টিকেল লিখেছে। তো আমি চিন্তা করছি যে আপনি, মেজর আক্তার আর আমরা এই এগ্রিমেন্টটা নিয়ে আমরা হয়তো আগামী বুধবার দিন বা বৃহস্পতিবার দিন আমি আপনার সাথে স্কেজুল করব, করে আমরা এটা নিয়ে আবার আলাপ আলোচনা করব। আজকের আমরা বিভিন্ন দিক নিয়ে